হাই এভরিওয়ান, এটা হচ্ছে মির্জা শায়ান মুগ্ধ উপন্যাসের 19-এর পরবর্তী পর্বগুলি। কোনো কথা না বাড়িয়ে সোজাসুজি উপন্যাসে আসা যাক। উপন্যাস মির্জা শায়ান মুগ্ধ, লেখনীতে জান্নাতুল ফেরদৌস মিথিলা। বহুতা যন্ত্রণায় জর্জরিত অপোজ দেহখানা, চুলের গোড়ায় গোড়ায় জমেছে তীব্র ব্যথা, চোখ দুটো এক প্রকার টেনে হিঁচড়ে খোলবার সাধ্যই নেই। চোখের পাতা দুটো ভর করেছে রাজ্যের সব ভার, শরীরের কোথাও অবশিষ্ট নেই বিন্দুমাত্র শক্তি। সজাগ মস্তিষ্ক বারবার জানান দিচ্ছে উঠে পড়ার সংকেত। কারোর চিকন চাকন নরম আঙুলগুলো আলতো করে বিলি কাটছে সিল্কের চুলগুলোর ফাঁকে ফাঁকে। চোখ বুঝে নিস্তেজ আকারে পড়ে থাকা মাহি স্পর্শ অনুভব করছে এহেন নরম স্পর্শ। চুলের ব্যথাগুলো ক্রমশ কমছে, তার স্বস্তি মিলছে অনেকটাই। সময় কতটুকু পেরোলো কে জানে। মাহি চোখ দুটো রয়ে শুয়ে নিজেদের পর্দা সরালো। ঝাপটা দৃষ্টিতে খুব একটা স্পষ্টতা নেই, ফলে সপ্তদশীর টানা টানা ভ্রুদয়ের মাঝে দেখা মিলল দু কয়েকটা ভাঁজে। মাহি বুক ফুলিয়ে নিঃশ্বাস টানল বেশ। অসারতায় ডুবে থাকা দেহটা বোধহয় সামান্য নড়ল এতে। সে আলগোছে ঘাড় বাঁকিয়ে তাকালো পাশে। তক্ষুনি ক্লান্ত চোখ দুটোতে ধরা পড়ল মিলার মলিন মুখখানা। মাহি থমকায়। এক মুহূর্ত ঠায় দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাঙা ভাঙা কণ্ঠে ফ্যাকাশে থদ্দটা নাড়িয়ে আওড়ায়, মিলা। সঙ্গে সঙ্গে বিদেশিনীর হরিণী চোখ বেয়ে টুপ টুপ করে ঝরে পড়ল এক ফোঁটা অশ্রু। তা অবশ্য নজর এড়ায়নি মাহির। মেয়েটা কেমন নিষ্প্রাণ চাহনিতে তাকিয়ে রইল কেবল। ততক্ষণে মিলা সামনে নিয়েছে নিজেকে। ডান হাতের উল্টো পিঠে তড়াক করে ভেজা চোখ দুটো কোনোমতো মুছে নিয়ে স্মিত হেসে ঘাড় নাড়ায় উপর নিচ। বাঁ হাতের আঙুলগুলো ফের মাহি চুলের ভাঁজে ঢুকিয়ে মোটা কণ্ঠে বলল, হ্যাঁ মুনলাইট, ইটস মি মিলা। এখন কেমন লাগছে তোমার? মাহি মৌন রইল কিয়তক্ষণ। চোখ দুটো নেবু নেবু, তার ফ্যাকাশে ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। মুখটা শুকিয়ে এইটুকুন হয়ে গেছে। সপ্তদশী কেমন ঠোঁট উল্টালো, অবধি ন্যায় আওড়ালো, খারাপ লাগছে, মাথার যন্ত্রণা হচ্ছে প্রচুর। কি হয়েছিল আমার সাথে? এই রাক্ষসটা কি আবারও মেরেছে আমায়? মিলা অবাক হলো এহেন বাক্যে। মাহির অবধ মুখাভাবের প্রাণে তাকিয়ে থেকে ভাবল, মেয়েটার কি তবে কিছুই মনে নেই? মনে নেই সেই দিনের করা বিশ্বাসঘাতকতার মেইডেনের করা বিশ্বাসঘাতকতার কথা? মিলা খানিক সময় নিল। দু হাতে ধরে ধরে মাহিকে তুলে বসালো কোনো রকম। দুর্বল মাহি হাত পা ছড়িয়ে দিয়েছে এক প্রকার। শীত দ্বারা বোধ হয় আর সোজা হবার নয়। মিলা তবুও তাকে বসিয়ে দিল। রয়ে শয়ে সামান্য ঢোক দিলে আমতা আমতা করে শুধালো, তোমার কি কিচ্ছু মনে নেই মুনলাইট? মাহি ভ্রু কুচকেছে ফের। মিলার মুখাবয়বের এক অদ্ভুত উৎকণ্ঠা। চোখ দুটোর ভরে আছে একরাশ প্রশ্ন। মাহি থমকে তাকিয়ে রইল কিছুক্ষণ। গলায় কেমন সন্ধিহান ঝাঁজ ঢেলে আওড়ালো, কোন বিষয় বলছো মিলা? মিলা এতক্ষণে নিশ্চিত হলো মেয়েটার হালত সম্বন্ধে। বিগত 4 দিন ধরে জ্ঞানহীন থাকা, হয়তো সেদিনকার ঘটনাগুলো কিছুই মনে নেই তার। মিলা আর আগ বাড়িয়ে বলল না কিছু। গলার কাছ এসে আটকে যাওয়া কথাগুলো পানি ছাড়াই গিলে নিল বিদেশিনী। মনে মনে ভাবলো, অত বড় একটা দুর্ঘটনা কাটিয়ে সবেমাত্র জ্ঞান ফিরল মেয়েটার। এরই মধ্যে তার মস্তিষ্ক অত চাপ বাড়িয়ে লাভ নেই। মিলা দক্ষতার সাথে প্রসঙ্গ ঘোরালো। মুখে কপট হাসি ঝুলিয়ে দুধারে মাথা নাড়িয়ে বলল, কিছু না, তোমার নিশ্চয়ই মাথা ব্যথা করছে। আই থিঙ্ক এ মুহূর্তে তোমার হট বাথ নেওয়া উচিত। দেখবে মাথা ব্যথা একদম গায়েব। মিলার কথাগুলো খুব একটা মন্দ লাগেনি মাহির। এমনিতেই শরীরটা যা চেপচেপে হয়ে আছে, মনে হচ্ছে কদিন ধরে বিনা গোসলে সারভাইভ করছে বেচারি। মাহি নিজে নিজে উদ্যত হলো বিছানা থেকে নামতে। তবে মেয়েটার কাণ্ড দেখো, অসারতা ডুবে থাকা শরীর নিয়ে কিনা নিজে নিজেই নামতে নিয়েছে বিছানা থেকে। অবশ হয়ে থাকা পা দুটো কোনো মতে মেঝেতে ঠেকাতেই গা শুদ্ধ ঝাঁকিয়ে ওঠে সপ্তদশীর। মীরা তৎক্ষণাৎ এগিয়ে এসে আঁকড়ে ধরল মাহির বাঁ হাতের কোনোই। কপালে একরাশ চিন্তার ছাপ ফুটিয়ে আওড়ালো, একা একা নামতে গেলে কেন মুনলাইট? আমি তো পাশেই আছি, প্রয়োজনে ডাকবে আমায়। মাহি আলতো হাসল। উল্টো হাত ঘুরিয়ে মীরার হাতখানা শক্ত করে চেপে ধরে মিষ্টি এসে বলল, ঠিক আছে, পাশে থেকো। মিলা এবারেও হতবাক চোখে তাকিয়ে রইল। মেয়েটা এত অবুঝ কেন? তার মাত্র একটা কথাতেই কেমন গলে গেল দেখো। সপ্তদশী চোখ মুখের দীপ্তিতে বোঝা যাচ্ছে সে বুঝি বেশ বিশ্বাস করে নিয়েছে মিলাকে। তাই তো কেমন হাসি মুখে চেপে ধরে রেখেছে মিলার হাত। মিলা হাতে আহত দৃষ্টি ফেলল মাহির হাতের দিকে। আনমনে বলে বসল, তুমি এত অবুঝ কেন মুনলাইট? মাহি বেশ কথাটা শুনেছে। তড়িত ভ্রু গুটিয়ে সন্ধিহান গলায় প্রশ্ন ছুড়ল, কি বললে? তৎক্ষণাৎ সম্বিত ফিরল মিলার। মুখ ফচকে বেরিয়ে যাওয়া কথাটার অলক্ষ্যে জিভে দাঁত কেটে আমতা আমতা করে শুধালো,
না না, কিছু না, চলো তোমার ওয়াশরুম অবধি দিয়ে আসি। শরীরের অবস্থা খুব একটা স্থিতিশীল না হওয়ায় তর্কে গেল না মাহি। মুখটা আগের ন্যায় মলিন রেখে মিলার হাত ধরে এগোয় সামনের দিকে। কয়েক কদম নিঃশব্দে হাঁটলেও হঠাৎ করে মাহির মুখে বুলি ফুটল। হাতটা সামান্য এদিক ওদিক নাড়িয়ে নরম কণ্ঠে বলল, মেডেনকে দেখছি না যে, কোথায় উনি? থমকায় মিলা। তক্ষুনি থেমে গেল তার পা দুটো। পাশ থেকে মাহিরও থামতে হলো তার অমন হুটহাট থেমে যাওয়াতে। সপ্তদশী আলগোছে আর মাখিয়ে তাকালো মিলার মুখ পানে। মেয়েটার দৃষ্টি লুকাচ্ছে, মুখখানা কাচুমাচি করছে রীতিমতো। এবারে মনটাই কেমন উচ্চাটন পরিলক্ষিত হলো মাহির। সে তৎক্ষণাৎ সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করে ওঠে, কি হলো তোমার? আজ এমন উদ্ভট আচরণ করছে কেন? মিলা তৎক্ষণাৎ জবাব দিল না। খানিকক্ষণ ঠোক গিলে সে জানালো, কিছু না, চলো। মাহি এবার অনড় নিজ বাক্যে। তড়িত মিলার হাত থেকে নিজের কনুই ছাড়িয়ে শত দুর্বলতা সত্ত্বেও কঠিন গলায় আওড়ালো, কথা ঘোরাবে না মিলা। আমি বেশ টের পাচ্ছি তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। এখন ভালোই ভালোই বলো সবটা। মিলা নিশ্চুপ, নজর ঠেকিয়েছে মেঝেতে। তার দিকে মাহির কেমন রাগ হলো মনে হচ্ছে। মেয়েটার দাঁত কিছু অন্যতর মুখ ঘুরিয়ে আওড়ালো, চলে যাও আমার ঘর ছেড়ে, আর মেইডেনকে পাঠাও যাও। মিলা মুখ বুজে শুনল সবটা। মাহির কথাগুলো খুব একটা পাত্তা না দিয়ে হাত বাড়িয়ে তাকে ধরতে গেলে হাতটা কেমন ছোঁ মেরে সরিয়ে নিল মাহি। ঝাঁজ দেখিয়ে বলল, ধরবে না আমায় তুমি, যাও মেইডেনকে রাখো। মিলার বুঝি আর সহ্য হলো না এহেন কথায়। সে কেমন তিরিক্ষি মেজাজে তক্ষুনি বলতে শুরু করলো, মেইডেন মেইডেন মেইডেন, স্টপ টকিং অ্যাবাউট হার মুনলাইট। তোমার মুখে ওর নামটা শোভা পায় না, কেননা আজকে তোমার এহেন করুণ অবস্থার জন্য কেবলমাত্র সেই দায়ী। হতভম্ব মাহি। মিলার কথাগুলো বোধগম্য হয়নি তার। সে কেমন অবোধ চোখে তাকিয়ে আছে মিলার পানে। মিলার বড় মায়া হলো মাহির এহেন মুখখানা দেখে। সে খানিকক্ষণ রয়ে শুয়ে নজর ঝুঁকালো, অতঃপর ফের বলতে লাগলো, গত 4 দিন ধরে তুমি সেন্সলেস ছিলে মুনলাইট। তোমাকে অতিমাত্রায় সিডেটিভ ড্রাগস দেওয়া হয়েছিল, আর সেই জন্যই সেটা অন্য কেউ নয়, স্বয়ং মেইডেন ইরাই দিয়েছিলেন তোমায়। তিনি শুধু এটুকু করেই থামেননি মুনলাইট, তিনি তোমাকে। বাকিটুকু বলতে গিয়ে হুট করেই গলা ব্যথা হয়ে গেল মিলার। চোখ দুটো হয়ে উঠল ছলছল। এদিকে মাহি কেমন থমকে গিয়েছে। মুখখানায় তার লেপটে গিয়েছে ব্যথাতুর ছাপ। মস্তিষ্কে কড়া নাড়ছে হাজারো প্রশ্ন। সে এবার নিজ থেকে চাপা স্বরে জিজ্ঞেস করে ওঠে, আমাকে? মিলা বেশ সময় নিয়ে ঢোক গিল বার কয়েক। নজর লুকিয়ে আবারও শুধালো, তোমাকে তোমাকে দিয়ে এসেছিল সিডের ঘরে। তারপর কি হয়েছে তা আমি জানি না, তবে এটুকুও শুনেছি মনস্টার তোমাকে আর সিডকে আপত্তিকর অবস্থায় দেখেছে। আমি বলতে বলতে মিলা হঠাৎ টের পেল পাশে দাঁড়িয়ে থাকা মাহি কেমন ধপ করে বসে পড়েছে মেঝেতে। মিলা হকচকায় তড়িঘড়ি করে নিজের হাঁটু কেড়ে বসলো মেঝেতে। দুহাতে মাহির বাহুতায় সামান্য ঝাঁকিয়ে উঠে বলল, এই মুনলাইট, আর ইউ ওকে? কথাটা আদৌ সপ্তদশীর কানে গেল কি না কে জানে। মেয়েটা কেমন থমকে তাকিয়ে আছে শূন্যে, চোখ দুটো পলকহীন, কর্নিশ বেয়ে নীরবে ঝরছে বাধাহীন অশ্রু, সর্বাঙ্গে বয়ে যাচ্ছে স্পষ্টতর ঝঙ্কার। মুখটা হাঁ করে রাখা তার। বোধহয় নিঃশ্বাস টানতে ফের কষ্ট হচ্ছে বেচারির। মিলার বুক কেঁপে উঠল মাহির এরূপ অবস্থা দেখে। সে কেমন বিচলিত হয়ে মাইকে জড়িয়ে ধরতে গেলে আচমকা হাত উঠিয়ে বাঁধ সাধল মাহি। থমকানো কণ্ঠে ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলল, লিভ মি অ্যালোন। মিলা তৎক্ষণাৎ বুঝল না কথাটা। অবোধের সুরে মাথা কাত করে সন্ধিহান গলায় জিজ্ঞেস করলো, কথাটা শেষ হতে সেকেন্ডে খানেক লেগেছে বোধহয়। এরই মধ্যে মাহি কেমন সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠে বলল, আই সেড লিভ মি অ্যালোন। ভড়কায় মিলা। তৎক্ষণাৎ হতবাক হয়ে উঠে দাঁড়ায় বসা ছেড়ে। কিয়তক্ষণ মাহির পানে দৃষ্টি ফেলে, পরক্ষণে গুটি গুটি পায়ে চলে যায় ঘর ছেড়ে। এদিকে মাহি কেমন হাঁসফাঁস করছে, দু হাতে নিজের শরীরটা খামচে ধরছে বারংবার। ঘন ঘন নিঃশ্বাস ফেলে কাঁদতে চাইছে মেয়েটা। তবে আশ্চর্য, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কেন তার। মাহি আর বসে থাকার মুরদে নেই। দক্ষিণে উদ্ভ্রান্তের ন্যায় দু হাতে ভর দিয়ে হাঁটু ঠেকে এগোচ্ছে সামনে। কিয়তক্ষণ বাদেই দুর্বল মানবী চলে আসে ওয়াশরুমের কাছে। ওয়াশরুমের দরজা ধরে ধরে কোনো মতো উঠে দাঁড়াইছে। গায়ের জোরে ভেতরে ঢুকে দরজা না লাগিয়ে চলে গেল শাওয়ার স্ট্যান্ডের নিচে। তড়িঘড়ি করে স্ট্যান্ডের সুইচ চাপার সাথে সাথে সপ্তদশীর গায়ের ওপর ঝমঝমিয়ে নামলো পানির বহর। বাইরে স্নোফল হচ্ছে, ভেতরের আবহাওয়া ভীষণ ঠান্ডা। তারপরও সপ্তদশী ভুলক্রমে চেপে বসেছে ঠান্ডা পানির সুইচ। বরফ গলা ঠান্ডা পানি শরীর ছুঁয়ে যেতে গা কাটা দিয়ে উঠছে মাহি। বেচারির পানির নিচে দাঁড়িয়ে থেকে কাঁপছে থরথর করে। পা দুটো টলছে তার, সেই সাথে ঠোঁট দুটোও কাঁপছে থিরথির করে। মাহি কিয়তক্ষণ একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। কাঁপা কাঁপা চোখ দুটো আলতো করে তাকালো সম্মুখের আয়নার, যেটাই স্পষ্ট প্রতিবিম্ব হচ্ছে সপ্তদশীর মুখখানা। চেহারার সে কি করুণ অবস্থা হয়েছে। ঠোঁটের কোণ ফেটে গিয়ে কালচে দাগ বসেছে।
গাল দুটোই এখনও আঙুলের ছাপ স্পষ্ট, কপালে বাঁধা মোটা ব্যান্ডেজ, কান দুটো ঝাঁঝা করে উঠছে একটা কথায়। তোমাকে সিডের ঘরে পাঠানো হয়েছিল। মনস্টার তোমাকে সিডি আপত্তিকর অবস্থায় দেখেছে। তরিত চিৎকার দিয়ে নিজের মাথা চেপে ধরে মাহি। কাঁদতে কাঁদতে বেচারি বসে পড়ে মেঝেতে। উদ্ভ্রান্তের ন্যায় নিজের গালে একের পর এক চড়বসি হেঁচকি তুলে বলতে থাকে, কেন বিশ্বাস করলাম ওনাকে? কেন আমি এত সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি? কেন করি? মস্তিষ্ক ফাঁকা লাগছে মাহির। শরীরটা জ্বলে যাচ্ছে অদেখা আগুনে। সে তড়িঘড়ি করে নিজের ঘা ঘষতে লাগলো। হাতের লম্বা লম্বা নখ দিয়ে গায়ের চামড়া আঁচড় দিয়ে যাচ্ছে অনবরত। যেই মেয়ে কখনো সুস্থ অবস্থায় কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকায়নি, সে কিনা তাকে সিডেটিভ ড্রাগস দিয়ে অন্য একটা পরপুরুষের ঘরে পাঠানো হয়েছিল। কথাটা মনে পড়তেই গা গুলিয়ে ওঠে মাহির। নিজের শরীরটাকে ইচ্ছে মতো জখম করছে পাগল মেয়ে। দুহাতে চুলগুলো খামচে ধরে ঠোঁট কামড়াতেই হঠাৎ মস্তিষ্কে টনক নড়ল আরেক কথা। সে ঠিক আছে তো? তার সাথে উল্টোপাল্টা কিছু হয়নি তো? তড়াক ঢোক গিরল মাহি। একজন সুস্থ স্বাভাবিক মেয়ে থোড়াই উদাসীন হয় তার শরীর নিয়ে? মাহি তৎক্ষণাৎ নিজের দিকে দৃষ্টি ফেলল। নিজের দেহে আদেও কোনো অমূল পরিবর্তন এলো কি না তা দেখতে তৎপর হলো পরক্ষণে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামবার জোগাড়। এ নিয়ে 20 জন মেয়েড এসে খাবারের জন্য অনুনয় করে গিয়েছে মাহিকে। মেয়েটা যেন এক মুঠো হলেও অন্তত খায়। ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী সে এখনও বেশ দুর্বল। ঠিকমতো খাওয়া দাওয়া করে ওষুধ না খেলে সে যে আবারও অসুস্থ হয়ে পড়বে, এই চিন্তা থেকেই মেয়েডরা বেশ কয়েকবার মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে গিয়েছে। কিন্তু আজ মাহি আর কথা শোনা তো দূর, কারোর দিকে ফিরে অবধি তাকায়নি। সারাক্ষণ জানালার সামনের কাউচের ওপর হেলান দিয়ে বসে থেকে তাকিয়ে আছে বাইরে। মিলা দূর থেকে দেখছে সব। তবে তার ধারণা মতে সপ্তদশীর বোধহয় নিজের সাথে ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলোর জন্য ডিপ্রেসড। মিলা কয়েকবার গিয়েছে মাহির কাছে, সাধ্যমতো অনুরোধ করেছে খাবার খাওয়ার জন্য, তবে কাজে দেয়নি তা। ঘরের দরজার কাছে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকা মিলা এবার দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মুখটাতে অন্ধকার লেপটে নিয়ে অগোছালো ভাবে দেহ বাঁকিয়ে করিডোরের দিকে এগোতেই হুট করে ধাক্কা খেলো কারো শক্তপোক্ত বুকের সঙ্গে। ঘটনার আকস্মিকতায় তক্ষুনি পিছন দিকে ছিটকে পড়ল সে। তাল সামলাতে না পেরে পা দুটো ভেঙে পড়ে গেল মেঝেতে। সঙ্গে সঙ্গে বেচারির এক হাতে চেপে ধরল কোমর। ঠোঁট গলিয়ে অস্পষ্ট ব্যথাতুর শব্দ তুলে চোখ কুচকে সামনে তাকাতেই দেখে পাহাড়ের ন্যায় শটানভাবে দাঁড়িয়ে আছে এডউইন। মুখটা কেমন বিরক্তিকর কুচকে রাখা তার। মিলা খানিক ঢোক গেল। তড়িঘড়ি করে নিজের নজর ঝোঁকাতেই শুনতে পেল এডউইনের দাঁত কিরমির কণ্ঠ। চোখে দেখো না গ্লুপায়া, মানে হচ্ছে স্টুপেড। হাঁটার সময় চোখ দুটো হাতে নিয়ে ঘুরো নাকি? মিলা ঠোঁট কামড়ে বসে আছে, চিবুক নামিয়েছে গলার কাছে। এক হাতে কোমর ডলতে ডলতে দেখল সম্মুখ থেকে এখনো শক্তপোক্ত হাত বাড়িয়ে দিয়েছে তার পানায়। মিলা ভয়ত ডোক গিলে দুধারে মাথা নাড়ায়। তখনই এডউইন দিয়ে বসল রামধমক। নাটক করবে না বেয়াদব, এক্ষুনি ওঠো বলছি। এহেন ধমকে মিলার মতো ছোট্টখাট্ট মানুষ কি আর ঘাড়তারামি করতে পারে? সে সঙ্গে সঙ্গে হাত উঠিয়ে চেপে ধরে এডউইনের বাড়িয়ে রাখা হাত। এডউইন টান বসালো জোরে সোরে। মুহূর্তেই বসা ছেড়ে উঠে দাঁড়ায় মিলা। প্রাণটা বোধহয় এক্ষুনি হাতে চলে এসেছিল তার। এরই মধ্যে এডউইন ঝটকা দিয়ে ছাড়িয়ে আনলো নিজের হাত। গম্ভীর কণ্ঠে খানিক গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো, মুনবার্ড কি করছে? মিলা হতবম্ব চোখে তাকায় এডউইনের মুখ পানে। মোটেও সময় না নিয়ে হতবাক কণ্ঠে দেয়, মুনবার্ডকে? এডউইন চিরবিরিয়ে উঠল কেমন। নাক মুখ কুচকে জানালো, মেয়েটার কথা বলছি। মিলা ভ্রু উজ্জালো, ঠোঁট দুটো গোল করে শব্দ তুলল খানিক। হাসি হাসি কণ্ঠে জবাব দিল, ঘরেই আছে। কিন্তু এডউইন ভ্রু গুটিয়েছে তৎক্ষণাৎ। কণ্ঠে সন্ধিহান ভাব ঢেলে পরপর প্রশ্ন ছুড়ল কেমন। মিলার মুখাবয়বে পরিবর্তন নেমেছে এবার। মাথাটা হালকা নুইয়ে জানায়, খাবার খাচ্ছে না মেয়েটা, শুধু কাঁদছে আর কাঁদছে। আমি সহ বাদবাকি মেয়েরাও অনুরোধ করছে খাবার খেতে, কিন্তু তবুও খাচ্ছে না মেয়েটা। এমন করতে থাকলে তো সে আবারও অসুস্থ হবে। এডউইন গম্ভীর মুখে শুনল সবটা। খানিক সময় নিয়ে পকেটে হাত গুজে পা বাড়ালো উল্টো পথে। পেছন থেকে মিলা চেয়ে রইল কেবল। আনমনে বিড়বিড়িয়ে বলল, এতদিন হয়ে প্যালেসে থাকতি, অথচ আজ অবধি আমার নামটাও ঠিকঠাক মতো উচ্চারিত হয়নি লোকটার মুখে। আর এদিকে মাত্র কয়েকদিন হলো মুনলাইট এসেছে প্যালেসে, আর অমনি ওকে ডাকনাম দিয়ে ফেলেছে। আর আমাকে? ও হ্যাঁ, আমাকেও তো দিয়েছে, গ্লুপায়া। স্টুপেড নাম। মনস্টার কোথায়?
হাতে অস্ত্র নিয়ে দায়িত্বরত গার্ড সটারভাবে দাঁড়িয়ে আছে দরজার কাছে। এডুইনের হুটহাট প্রশ্নে তারা মুখে উত্তর দিল না অবশ্য, সেফ তর্জনী উঁচিয়ে তাক করলো ছাদের দিকে। এডুইন ত্রস্ত পা বাড়ে সেথায় সম্পূর্ণ কাঁচে তৈরি গ্লাস হাউসটি, যা ছাদে রয়েছে পাতলা রেলিং বিশিষ্ট সুইমিং পুল। বাইরে যে পরিমাণ স্নোফল হচ্ছে এতক্ষণে বোধহয় সুইমিং পুলের পানি জমে বরফে ঢাকা দিয়েছে। ধূপধাপ জোরালো কদমে বিশালাকার রুফটপে দ্বারে এসে দাঁড়ায় এডুইন। বাইরে ঝড়ের বেগে তুষারপাত হচ্ছে, সুইমিং পুলের পানি জমে বরফ বেঁধেছে বেশ। এডুইন ভ্রু উঠিয়ে কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে খুঁজল মনস্টারকে, তবে কোথাও দেখা নেই মহাশয়ের। সে এবার গম্ভীর মুখে উল্টো পথে পা বাড়াতেই হঠাৎ থেমে গেল কেন যেন। বিচক্ষণ মস্তিষ্কে তার হুট করেই দানা বাঁধল সংশয়। সে তখনই পা বাড়ল রুফটপে। কিছু সামনে এগোলেই সুইমিং পুলের পাশে ঘন বরফে আচ্ছাদিত মেঝে। এডুইন এটুকু এগোতেই হাত পা কেমন খসে যাচ্ছে বারবার। সুইমিং পুলের একদম কাছে এসে খতিয়ে খতিয়ে দেখে বুঝলো বরফের নিচে ডুবে আছে কেউ। শুধু ডুবে থাকা নয়, সে তো রীতিমতো এমন বরফের পানিতে সাঁতরাচ্ছে। এডুইনের কাশি উঠে গেল এহীন কাণ্ডে। বেচারা তড়িঘড়ি করে নিজের গায়ে ওভারকোটটা আরেকটু চেপে ধরল গায়ের সঙ্গে। ওদিকে এডুইনের কাশি শব্দে বরফের পাতলা আস্তরণে ভেঙে মাথা বের করলো মনস্টার। ভ্রু গুটিয়ে কঠিন মুখাবয়বে তাকালো এডুইনের পানে। এডুইন দাঁড়িয়ে থাকতে পারছে না ঠান্ডায়, বেচারা পা দুটো কাঁপছে রীতিমতো। মনস্টার সেদিকে তেমন একটা পাত্তা দিল না। বরফের পাতলা আস্তরণ ভেঙে দুহাত ছড়িয়ে চিত হয়ে সাঁতার কাটতে লাগলো আবারও। এদিকে তার অমন উদ্ভট কাণ্ডে মাথা খারাপ হয়ে যাচ্ছে এডুইনের। এর লোকের গায়ে কি গন্ডারের চামড়া নাকি? এর ঠান্ডা লাগে না? অবশ্য এ তো আর নতুন নয় তার জন্য। তবু এডুইন বরাবরের ন্যায় আজও অবাক হলো। কেউ তখন চুপ করে দাঁড়িয়ে থেকে গলা খাকারি দিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, মনস্টার, আই হ্যাভ সামথিং টু ইনফর্ম ইউ। মনস্টার শুনল। উল্টো হয়ে সাঁতার কাটতে কাটতে আদেশ শুনল, ঝেড়ে কাশ। এডুইন বোকার মতো গলা ঝাড়ল, তবে কাশি আর উঠল না। খানিকক্ষণ ভ্যাবলাকান্তের ন্যায় দাঁড়িয়ে থেকে অস্থির গলায় জানালো, আপনি উঠে এলে সুবিধা হতো বলতে। মনস্টার বুঝি ভারী বিরক্ত হলো এরূপ বাক্যে। সে সাঁতার থামিয়ে শক্ত মুছে তাকালো এডুইনের পানে। বেচারা এডুইন আগে থেকে মাথা নুইয়ে রেখেছে। মনস্টার বুক ফুলিয়ে নিঃশ্বাস ফেলে কটমট করতে করতে বেরিয়ে এলো সুইমিং পুল থেকে। গায়ে সেরফ কালো রঙা একখানা ঢিলাঢালা পাতলা ট্রাউজার। গায়ের ফর্সা উদুম চামড়া কেমন লাল হয়ে গেছে তার। মুখটা হয়েছে গোলাপি। পেটের 6টি পেশির গঠন স্পষ্ট বেশ। পেশিবহুল ইস্পাত দৃঢ় হাত দুটোর ফোলা ফোলা ভাঁজ কেমন স্পষ্টতর। যুবক এক হাতে নিজের উল্ফকাট বাদামি চুলগুলো উল্টো দিকে ব্রাশ করতে করতে চলে এলো বরফের ঢাকা মেঝেতে। অতঃপর কোনো দিকে না তাকিয়ে হুট করেই গা এলিয়ে দিল অমন বরফের কোলে। এডুইন জ্ঞান হারাবে বোধ হয়। মাথাটা দুদিকে নাড়িয়ে বেচারা এগিয়ে আসে একটুখানি। গা এলিয়ে শুয়ে থাকা মনস্টারের পানে দৃষ্টি কায়েম না করে তাকালো অন্যত্র। ফটাফট কণ্ঠে বলতে লাগলো, মনস্টার, মেয়েটা জ্ঞান ফেরার পর থেকে না খেয়ে আছে। সেই কখন থেকে একেবারে কেঁদে যাচ্ছে। বলেছিলাম কি আপনি যদি... কথাটা মুখ থেকে সম্পূর্ণ বের হয়নি এখনও, তার আগেই শোনা গেল মনস্টারের খ্যাক খ্যাক কণ্ঠ, এই চাল হাওয়া আনে দে। এমনিতেই নিজের হ্যান্ডসাম বডির গরমে অতিষ্ঠ হয়ে আছি, তারপরেও যখন তখন ওই বামদের মেয়ের নাকে কাঁদন। যত সব, খেলে খাক, না খেলে মরে যাক। হু দ্য হেল কেয়ার অ্যাবাউট দ্যাট? এডুইন আঙুল উঁচিয়ে কপাল চুলকাচ্ছে, বিড়বিড়িয়ে আওড়ালো, আই থিঙ্ক দ্যাট হেল ইজ ইউ মনস্টার। হু কেয়ার্স অ্যাবাউট হার? ডিড ইউ সে সামথিং? তড়িতে দুধারে মাথা নাড়ে এডুইন। একদম চোরের মতো মুখ মুছে কপট গম্ভীর মুখে বলে ওঠে, নো মনস্টার, নাথিং। রাত 1:30টার কাছাকাছি। এক হাতে সিগার আর এক হাতে হুইস্কির বোতল চেপে হেঁটে আসছে মনস্টার। গায়ে কালো রঙা ওভারকোট, ভেতরটা উদম। তিনি হাঁটার মাঝেই 2 করবার চুমুক বসছে বোতলের মুখে। পায়ের গতি তার এগোচ্ছে মাহির কক্ষের দিকে। কক্ষের বাইরে দাঁড়িয়ে আছে গার্ডস। মনস্টারের কদমের শব্দ পেতেই ঘাড় ঝুঁকিয়েছে তারা। মনস্টার বলা নেই ক নেই হুট করে ঢুকলো মাহির ঘরে। ঘাড় বাঁকিয়ে বিছানার এদিক ওদিক তাকিয়ে খুঁজলো মেয়েটা। খানিকক্ষণ বাদে পেয়েও গেল তাকে। মাহি এখনো বসে আছে জানালার কাছে। জানালার কাঁচ উঠানো, শোঁ করে ঢুকছে বাতাস। কক্ষের ফায়ারপ্লেসের জ্বলন্ত আগুনটা নিভে গেছে অনেক আগে। মাহি চুপচাপ বসে আছে কেমন, গায়ে পাতলা শাল জড়ানো, মুখটা ঘুরিয়ে রাখা বাইরে। মনস্টার এক চুমুক টান বসালো হুইস্কির বোতলে। পরক্ষণে আঙুল উঁচিয়ে সিগারের লম্বা টান বসিয়ে কুর কণ্ঠে বলল, এভাবে বসে বসে না খেয়ে থাকার চেয়ে একেবারে জানালা থেকে লাফ দিয়ে নিচে পড়ে যা। এতে তুইও শান্তি পাবি আর আমিও শান্তি। ঘাড় ঘোরায়নি মাহি, ঠাই বসে রইল নিজের মতো। মেয়েটা কি জানে না?
এতে মেজাজ চটে মুগ্ধের, নাকি জেনেও ইচ্ছে করে করছে এমনটা। মুগ্ধ দাঁতে দাঁত চেপে এগিয়ে আসে অনেকটা। হুইস্কি শুদ্ধ বোতলটা এক ঝটকায় মেঝেতে ছুঁড়ে ফেলতেই বোতলটা কেমন চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে গেল একদিকে। মাহি এবার আঁতকে উঠল খানিক। রয়েস হয়ে ঘাড় বাঁকিয়ে ছলছলের চোখে তাকায় মুগ্ধের পানে। মুগ্ধর নজর তীক্ষ্ণ করলো তা দেখে। মাহির অক্ষিপটে উপস্থিত অশ্রু দেখে কুড় হাসল যুবক। ব্যঙ্গাত্মক করে বলল, নষ্টা মেয়েদের এই এক হাতিয়ার। আর কিছু পারুক বা না পারুক, কুমিরের কান্না দেখিয়ে যে কাউকে হাত করতে ঠিকই পারে। এহেন বাঁকে গা জ্বলে ওঠে মাহি। নিজের শারীরিক যন্ত্রণার কথা ভুলে গিয়ে মেয়েটা দাঁড়াতে উদ্যত হলো। তবে বালাই ষাট। পা দুটো আজ বড্ড দুর্বল তার। চট করে হাঁটু ভেঙে বসিয়ে দিল তাকে। মুগ্ধের মুখাভাবে পরিবর্তন ঘটেছে আবারও। সে হালকা ঝুঁকে এসে আঙুল উঁচিয়ে মাহির থুতনিটা স্পর্শ করতে গেলেই তার হাতটা ছিটকে সরিয়ে দিল মাহি। মুগ্ধ তৎক্ষণাৎ কিটমিটিয়ে ওঠে। দাঁত কিরমির করে তাকায় মাহির নত মুখ পানে। এদিকে দুহাঁটু মেঝেতে ঠেকানো। দুর্বল মাহি হালকা ঝুঁকে বসে আছে কেমন। মুখ দিয়ে কাশির সাথে সাথে বেরোচ্ছে লঘু ছিটে ফোঁটা। ছোট্ট বদনখানি কাঁপছে তার। দু ঠোঁটে দূরত্ব বেশ ফাঁকা। বড় বড় নিঃশ্বাস টানতেও ভীষণ বেগ পোহাতে হচ্ছে মানবীর। সম্মুখে শটান হয়ে দাঁড়িয়ে আছে মনস্টার। সপ্তদশী এক পলকও তাকালো না তার পানে। চোখ দুটো ভরে অঝরে অশ্রু বিসর্জন দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে আওড়াচ্ছে, আল্লাহর দোহাই লাগে, আপনার ওই অপবিত্র হাত দুটো দিয়ে আমাকে ছুবেন না। আমি আর পারছি না আপনার এহেন অত্যাচার সহ্য করতে। আমি সত্যি এখন ক্লান্ত, একদম ক্লান্ত। বিশ্বাস করুন, আমার যদি আর একটু সাহস থাকতো আমি সেই কবেই মরে যেতাম। কিন্তু আফসোস আমার, আমি এখন এখানেও ভীতু। শুনুন। এক মুহূর্ত থামলো সপ্তদশী। মাথাটা ঠায় নুইয়ে রেখে নাক টেনে ফের আওড়ালো, আমি কোনোদিন কারুর কাছে কিছু চাইনি। বরাবরই মুখচোরা স্বভাবের মানুষ আমি। তবে আজ আপনার কাছে একটা কিছু চাইছি। দয়া করে আমায় একেবারে মেরে ফেলুন, অনুরোধ করছি। একেবারে শেষ করে ফেলুন আমায়। হু হু করে কান্নার বাঁধ ভেঙেছে সপ্তদশীর। ফর্সা মসৃণ মুখখানা জুড়ে ছড়িয়ে গিয়েছে রক্তিম আভা। সরু নাকের পাটা ফুলে গিয়ে বরাবরের ন্যায় পাকা টমেটার রং ধারণ করেছে আজ। তুলতুলে অধর জোরে কাঁপছে তীর করে। সে আবারও নাক টানল। সম্মুখে সটানভাবে দাঁড়িয়ে থাকা নির্দয় মানব এত কিছু শুনে কুড় হাসি টেনেছে ঠোঁটের কোণে। দুহাটি আলগেছে মেঝেতে ঠেকিয়ে ঝুঁকে এসেছে মেয়েটার দিকে। মাহি চিবুক নামিয়েছে কণ্ঠায়। হেঁচকি তুলে কাঁদতে আচমকা এক শক্তপোক্ত হাতের থাপা এসে বসল তার চুলের গোছায়। এমনিতেই বেচারির ক্ষুদ্রাকায় শরীরটা যন্ত্রণায় বুঁদ হয়ে গেছে। তারপরও অমন শক্তপোক্ত হাতের থাবা। মাহি কোকিয়ে যাচ্ছে ব্যথায়। চোখ মুখ কুচকে আর্তনাদ বেরোচ্ছে তার কণ্ঠ ফুটে। বন্ধ চোখের কর্নিশ বেয়ে টুপটুপ করে গড়িয়ে পড়ছে নোনাধারা। মুগ্ধ কেমন কুড় চোখে তাকিয়ে আছে মেয়েটার মুখ পানে। তামাকে পোড়া পিয়ারসিং করা ঠোঁটটা বুঝি সামান্য পিষ্ট হলো দাঁতের সঙ্গে। বাদামি চোখ জোড়ায় শ্রেষ্ঠাত্মক ইঙ্গিত স্পষ্ট। সে আবারও হাতের জোর বাড়ল। শক্তপোক্ত হাতের তালুতে সজোরে পিষ্ট হলো মাহির নরম চুলগুলো। মাহি তৎক্ষণাৎ চেঁচিয়ে ওঠে। ব্যথাতুর শব্দে কেঁপে কেঁপে উঠছে তার বদনখানি। তার এহেন আর্তনাদে বড্ড স্বস্তি পাচ্ছে মুগ্ধ। ছোট্ট ঠোঁটের কোণে তার আচমকা ফুটে উঠল এক চিলতে পৈশাচিক হাসির রেশ। সে তৎক্ষণাৎ মাহির ছোট মাথাটা মেজের সঙ্গে চেপে ধরল। ঘটনার আকস্মিকতায় হকচকাতে সময় মেলেনি মাহির। মাথা একপাশে শক্তপোক্ত হাতের থাবা। বেচারির মাথাটা কেমন পিষে যাচ্ছে মার্বেলের মেঝের সঙ্গে। দাঁতে জোর বাড়াচ্ছে মুগ্ধ। মাহি গোঙাচ্ছে বেশ। হাত পা ছুঁড়ে তর পাচ্ছে গলা কাটা মুরগির ন্যায়। ওদিকে মুগ্ধের হাতে কিছুই যায় আসেনি বোধহয়। নির্দয় মানব নিজের নির্দয়তার কঠোর ছাপ ফোটালো কণ্ঠে। দাঁত খিচে আওড়ালো, ইউ বেচ! যেখানে আমি আমার বাপের কথাই কানে তুলি না, সেখানে তুই কোন চাটের বাল, যার কথা আমি মানতে যাব? অ্যান্ড ইউ সেড ইউ ওয়ানা ডাই, রাইট? বলে অট্টহাসিতে মাতল যুবক। হাতের থাবায় জোর বাড়িয়ে মাহির গাল দুটো এক প্রকার থেতলে দেবার পায়তারা চালিয়ে ফের কঠিন গলায় শুধালো, ইউ নো হোয়াট বান্দির মেয়ে, তোর মরণ অত সহজ হবে না। অ্যাটলিস্ট আগামী 6 মাসে তো হবেই না। ইউ নো না, ফর দ্য নেক্সট 6 months ইউ আর মাই ব্লাডি বেড পার্টনার, দ্য ওয়ান আই বট টু মেক মাই মিস্ট্রেস, নাথিং এলস। অবশ্য তোর মতো স্লাটকে এর চেয়ে বেশি কিছু বানানো যায় না। এইটুকু শরীরে তোর গা গরম। পুরুষ মানুষের সন্নিধি পেলে তো আর কথাই নেই। চোখ ফেটে অশ্রু গড়াচ্ছে মাহির। বুকটা
খান খান করছে নির্দয় মানবের প্রতিটা তিরস্কারী। মুখ ফুটে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে তার, আমি স্লাট নয়, আমি মোটেও অপবিত্র নয়, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। বুক চিৎকার দিয়ে কথাটা বললেও কণ্ঠ রুদ্ধ মাহির। এদিকে মেঝেতে শুয়ে কাতরাতে থাকা মেয়েটার ঘাড় বরাবর আঙুল দাবিয়েছে মুগ্ধ। প্রবল জোরে হ্যাঁচকা টানে মেয়েটাকে উঠিয়ে বসালো পরক্ষণে। মাহির চোখ কুঁচকে রেখেছে, তখন আর শব্দ তুলে কাঁদছে না সপ্তদোষী। মুগ্ধের দৃঢ় চল শক্ত হচ্ছে ক্রমশ। চোখ দুটো লেপটে গিয়েছে এক প্রকার আগুন। মাহির মুখ পানে কটমট দৃষ্টি বজায় রেখে সে কেমন চিবিয়ে আওড়ালো, লিসেন জানোয়ারের বাচ্চা, এসব ফাকিং মেলোড্রামাটিক কথাবার্তা তোর বাদবাকি পার্টনারদের শোনাবি, আমাকে নয়। আই জাস্ট হেট ইউ অ্যান্ড ইউর ওয়ার্ডস। ঘৃণা করি আমি তোকে, শুনেছিস? ঘৃণা করি তোকে। তুই যদি আমার শিকার না হতিস বান্দির মেয়ে, তাহলে এতক্ষণে তোকে নিজ হাতে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতাম। বাট আমার অনিচ্ছা সত্ত্বেও ফর দ্য নেক্সট 6 মান্থ ইউ হ্যাড টু বি অ্যালাইভড। এই 6 মাসে রোজ আমার টর্চারগুলো সহ্য করতে হবে তোকে। তোর শরীরে সম্পূর্ণ আনাচে কানাচে থাকবে আমার দেয়া মারের দাগ। কজ আই লাভ ইউর পেন্স। বিশ্বাস কর, তোর তিলে তিলে পাওয়ার কষ্টগুলো দেখতে ভীষণ এনজয় করি আমি। হতপক চোখে তাকিয়ে আছে সপ্তদোষী। চোখ দুটো নীরবে অশ্রু ঝরাচ্ছে তার। মুখে তেমন রা নেই। একটা মানুষ ঠিক কতটা নির্দয় হলে এমন কথা বলতে পারে তা জানা নেই তার। এদিকে মুগ্ধের চোখ দুটোতে আজ কেবলই ঘৃণা। মেয়েটার দিকে তাকাতেও বোধহয় নাক ছিটকাচ্ছে যুবক। যে তৎক্ষণাৎ মাহির মাথাটা ঝাঁকিয়ে দূরে সরালো। এহেন অতর্কিত কাণ্ডে তাল সামলাতে না পেরে বেচারি ফের ছিটকে পড়ল মেঝেতে। ছোট্ট মুখটা তার ঢেকে গেল চুলের ঝাপটায়। ওদিকে মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষ উঠে দাঁড়িয়েছে ততক্ষণে। বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের দিকে এক দফা তাকিয়ে থেকে এগিয়ে এলো এক কদম। নির্দয়তার চরম সীমানায় পৌঁছে গিয়ে নিজের ভারী কদমের তলায় জোরপূর্বক পৃষ্ঠে ধরল মাহির নরম পা। মাহি তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে উঠে বসে। ঠোঁট কামড়ে কাঁদতে কাঁদতে চেপে ধরে মুগ্ধের পা। দুহাতে ঠেলতে ঠেলতে অঝরে অশ্রু বিসর্জন করে বলে ওঠে, ছাড়ুন প্লিজ, ছাড়ুন, ব্যথায় মরে যাচ্ছি, আল্লাহ আর পারছি না আমি। মুগ্ধ কানে তোলে না কথাটা। নিজ পায়ের তলায় মাহির পাটা পিছতে পিছতে কটমটিয়ে আওড়ায়। ব্লাডি স্লাট, 6 মাস আমার কাছে থাকার পর যদি বেঁচে ফিরিস, তাহলে দেশে গিয়ে শুধু একটা না 1000টা পার্টনার জুগিয়ে নিস। বাট এখানে ভুলক্রমেও আমি বাদে অন্য কারোর দিকে চোখ তুলে তাকালে তোকে উত্তপ্ত সালফিউরিক অ্যাসিডে চোবাবো আমি, মাইন্ড ইট। ঝাঁঝ নিয়ে কথাটা বলেই পা সরায় মুগ্ধ। চোয়ালের পেশি শক্ত করে তক্ষুনি পা ঘোরালো উল্টো পথে। এদিকে মাহি দুহাতে নিজের পা চেপে ধরে কাঁদছে। ছলছলে চোখজোড়া উঁচিয়ে তাক করলো নির্দয় মানবের চলে যাওয়ার পথে। কণ্ঠে একরাশ অসহায়ত্ব ঢেলে উঁচু স্বরে আওড়ালো, আর কত মারবেন আমায়? আর কত ধরনের অত্যাচার করা বাকি আছে নির্দয় মানব? আর কত? মুগ্ধে চলন্ত পা দুটো থমকায়। ঘাড় বাঁকিয়ে না তাকে যুবক দাঁড়িয়ে রইল ঠাই। মাহি ফোপাচ্ছে। চোখ দুটো তার ঝাপসা হয়ে গেছে অশ্রুর আনাগোনায়। ঠোঁট দুটো কেবল ভেঙে ভেঙে আসছে সপ্তদোষীর। সে এবার অসহায়ত্বে বাদ দিয়ে নিষ্প্রাণ কণ্ঠে শুধালো, হ্যাঁ আমি মানছি আমার বাবা দোষী। মানছি আমার বাবার ভুলের জন্য আপনি আপনার শৈশব হারিয়েছেন, কষ্ট পেয়েছেন। তাই বলে এখানে আমার কি দোষ? আমি কি আদৌ কোনো ক্ষতি করেছি আপনার? করিনি তো। তাহলে শুধুমাত্র তাইফ এহসানের মেয়ে বলে এতটা অত্যাচার করছেন, তাই তো? আমার গায়ে তাইফ এহসানের রক্ত থাকাটাই তো আসল সমস্যা, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি যদি আমার গা থেকে নিজের সব রক্ত ছড়িয়ে ফেলি, তবে কি আপনি থামবেন? বলুন, মারা বন্ধ করবেন আমায়? বাঁকা হাসল মুগ্ধ। তখনই শরীর বাঁকিয়ে পেছনে ফিরল। চোখের চাহনিতে ক্রূরতা লেপটে গমগমে গলায় শুধালো, তোর শরীর থেকে শেষ রক্তবিন্দু অবধি ঝরিয়ে ফেলার দায়িত্ব আমার। সেটাতে তুই হস্তক্ষেপ করার কে? সময় হলে আমি মারব তোকে, আপাতত ওয়েট কর। আর দাঁড়ায়নি মুগ্ধ। ঠোঁটের করে তাচ্ছিল্যের হাসি দেখিয়ে গটগট পায়ে হেঁটে চলে গেল ঘর ছেড়ে। মাহি স্তম্ভিত নেত্রে তাকিয়ে রইল কেবল। হতবাক কণ্ঠে ফুঁড়ে অস্ফুটে আওড়ালো, সত্যি আমায় মেরে ফেলবে? আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় দাপুটে গ্যাংস্টার, দ্য রুশ-দি প্যান্থার, যাকে বহিরাগত ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ভাষায় আখ্যায়িত করা হয়। আন্ডারওয়ার্ল্ডের বড় বড় গ্যাংস্টার মাফিয়া যার একটিমাত্র হুকুমের জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করে থাকে, সে আর কেউ নয়, দ্য ডেমন উর্ফ শ্যাডো মনস্টার। অন্ধকার থেকে আলোতে যাকে এখন অবধি দেখা যায়নি, যার মুখের দিকে চোখ তুলে তাকানোর সাধ্য নেই কারো। দ্য শ্যাডো মনস্টার, যার কাছে মানুষ মারা একদম ডাল ভাতের সমান। সেই মনস্টার কি না এক সামান্য মেয়ের জন্য রাশিয়ার টপ লিস্টের 25 জন ডক্টরকে কিডন্যাপ করে নিয়ে গেছে তার প্যালেসে। ইজ দিস রিয়েলি পসিবল?
দামিয়ানের সামান্য একটা কথায় বিস্ফোরণ ঘটেছে পুরো কনফারেন্স লাউঞ্জে। উপস্থিত ডাক্তাররা কেমন হাঁ করে তাকিয়ে আছে দামিয়ানের পানে। দামিয়ানের মুখাভাবে যতটা উচ্ছ্বাসিত প্রভাবস্রোত, বাদবাকিদের মুখাভাবে তা অনুপস্থিত। কনফারেন্স টেবিলে একদম শেষের চেয়ারে গম্ভীর মুখে বসে আছেন ডক্টর মিয়ান। বাঁ হাতের কোণে ঠাকুরের টেবিলের ওপর আঙুল খেলছে পেন্সিল। নাকের ওপর ঝুলে থাকা চশমাটা খানিক ঠেলে গম্ভীর পুরুষ গম্ভীর কণ্ঠে আওড়ালেন, সো ডক্টর দামিয়ান, আপনি বলতে চাইছেন আমি সহ এখানে যারা আছে সবাই গত 2 দিন আগে দ্য স্যাডো মনস্টারের হিডেন প্যালেসে গিয়েছিলাম? লাইক সিরিয়াসলি? যে প্যালেসের ঠিকানায় কারোর ঠিকঠাক মতো জানার কথা নয়, সেই প্যালেসে কিনা আমরা গিয়েছি, তারপর আবার বেঁচেও ফিরেছি। ইজন্ট ইট ফানি? দামিয়ান অতিষ্ঠ হলো ফের। মোটা পেটখানা 2 হাতে হাত রেখে বাজ খাই কণ্ঠে আওড়ালো, আমি সিরিয়াস ডক্টর। মিয়ান ফোঁস করে নিঃশ্বাস ফেললেন এহেন কথায়। রয়েছে চেয়ার ছেড়ে উঠতে শ্লেষাক্ত কণ্ঠে বললেন, আই থিঙ্ক ইউ আর ড্রাঙ্ক মিস্টার দামিয়ান, সো গো অ্যান্ড টেক সাম হ্যাংওভার। তেতে উঠলেন দামিয়ান। গলায় ঝাঁঝ ছেলে যেই না কিছু বলতে যাবেন অমনি খেয়াল করলে বাকিরাও একে একে উঠে যাচ্ছে চেয়ার ছেড়ে। ডক্টর মিয়ানের পিছু বেশ কজন চলে গিয়েছে ইতিমধ্যে। দামিয়ান বড্ড হতাশ হলো। উদাস মুখে হাত বাড়িয়ে চেয়ার টেনে বসে 2 হাতে চোখ দুটো চেপে ধরলো কেমন। বেশ কিছুক্ষণ পর কাঁধে কারো শীতল হাতে স্পর্শ অনুভূত হতে হকচকিয়ে ঘাড় বাঁকায় দামিয়ান। চোখ দুটো ওপরে তুলতে দেখলো ডক্টর আন্দালিব কেমন সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছেন তার পানে। দামিয়ান তক্ষুনি নড়ে চড়ে বসলেন। জিজ্ঞাসা চোখে আন্দালিবের পানে তাকিয়ে থাকতে আন্দালিব কেমন সন্দেহকুল কণ্ঠে বলে ওঠে, আই থিঙ্ক ইউ আর রাইট দামিয়ান, কজ গতকাল ঘুম থেকে উঠার পর আমার ওয়াইফ আমার বেশ কয়েকবার জিজ্ঞেস করছিল আমি গত 2 দিন কোথায় ছিলাম, বাট আমার সত্যি মনে হচ্ছিল না আমি বাড়ির বাইরে ছিলাম। ইভেন এখনও মনে পড়ছে না এ বিষয়ে। তবে আমার ওয়াইফ তো আর মিথ্যে বলবে না, রাইট? ইজ ইউ নো আমি কখনও রাতে বাইরে রাত কাটাই না। তাহলে আমি গত 2 দিন কোথায় ছিলাম? আমার কেন যেন মনে হচ্ছে তুমি সত্যি বলছো, কিন্তু ডাউটও হচ্ছে এ নিয়ে। যেখানে আমাদের কিচ্ছু মনে পড়ছে না সেখানে তুমি এত কিছু মনে রাখলে কীভাবে? দামিয়ান উৎসাহিত হয়ে তৎক্ষণাৎ চেপে ধরে আন্দালিবের হাত। লোকটাকে বিন্দুমাত্র সময় না দিয়ে নিজের পাশের আসনে বসিয়ে বিবৃত দিল তখনকার পুরো ঘটনা। যত শুনছে ততই যেন অবাক হচ্ছে আন্দালিব। তার চোখমুখে স্পষ্ট অবিশ্বাসের ছাপ। নিজের কানে এত কিছু শুনেও বোধহয় বিশ্বাস করতে পারছে না দামিয়ানের কথাগুলো। দামিয়ান হাঁপিয়ে উঠছে বলতে বলতে, গলা শুকিয়ে কাঠ প্রায়। টেবিলের ওপর বেড়ে রাখা পানির গ্লাসটা তক্ষুনি হাতে উঠিয়ে চুমুক বসালেন দামিয়ান। লম্বা লম্বা নিঃশ্বাসে কয়েক সেকেন্ডের মধ্যেই গিলে নিলে সম্পূর্ণ গ্লাসের পানি। পাশ থেকে আন্দালিব কেমন শান্ত কণ্ঠে আচমকা বলে ওঠে, যদি মনস্টার কোনোদিন জানতে পারে তোমার কথা তবে কি হবে দামিয়ান? দামিয়ান ঘন ঘন নিঃশ্বাস ফেলে মুঠোয় চেপে ধরেছে কাচের গ্লাসটা। দৃষ্টি তীক্ষ্ণ করে নিয়ে ঠোঁটের কোণে লেপটে দিলে এক ছিলতে বাঁকা হাসির রেস। সময় নিয়ে শয়তানি বুদ্ধির কামাল দেখিয়ে জানালো তার আগেই দ্য মনস্টারের উইক পয়েন্টের কথা অত্যন্ত একজনের কানে দিয়ে নেয়। তারপর যা হবে দেখা যাবে। ভরকায় আন্দালিব ভ্রুদয়ের মাঝে ভাঁজ ফেলে সন্দিহান গলায় জিজ্ঞেস করে ওঠে, কাকে বলবে? সঙ্গে সঙ্গে ঘাড় বাঁকিয়ে তাকায় দামিয়ান। ঠোঁটের কোণে কুড় হাসি লেপটি কেবল আওড়ায়, আছে একজন। বড়সড় কাচের তৈরি চেম্বারে বসে আছে মনস্টার। এ যেন চেম্বার নয়, এক কথায় ব্যাডমিন্টন কোর্ট। সম্পূর্ণ চেম্বারের প্রতিটি দেয়াল জুড়ে সাজিয়ে রাখা দেশি বিদেশি ব্র্যান্ডের অস্ত্র। কোনোটা খুব দামি তো কোনোটা খুব রেয়ার। চেম্বারের একপাশে বিছিয়ে রাখা একখানা বড়সড় ডেস্ক। তার ঠিক পিছনের দেয়ালে সংরক্ষিত অবস্থায় আছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল। পানিতে পরিপূর্ণ কাচে তৈরি দেয়ালের কি সুন্দর করে ঝিমোচ্ছে হিংস্র কুমির। তার পাশেই স্তূপ জমেছে মানব শরীরের হাড়গোড়ের। বোধহয় বড্ড আয়েস করে খাবার খেয়েছে কুমির বাবাজি, তাই এখন ঝিমোচ্ছেন তিনি। এদিকে তার সামনে চেয়ার পেতে ডেস্কের ওপর পা তুলে বসে আছে মুগ্ধ। এক হাতে ফাইল ঘাঁটছে, আর এক হাতে আঙুলের ভাঁজে চলছে সিগার। গম্ভীর মুখ যুবকের কপালখানায় বেশ কয়েকটা ভাঁজ বিদ্যমান। ফাইল ঘাঁটার ফাঁকফো করে বারেকবার টান বসাচ্ছে সিগারে। এরই মধ্যে চেম্বারের দরজায় কড়া নাড়বার শব্দ হলো খানিকটা। মনস্টার মোটেও পাত্তা দেয়নি তাতে। মিনিট 2 যেতে না যেতেই চেম্বারের দরজা খুলে ভেতরে ঢুকে এডউইন। মনস্টারের মুখে আদেও কোনো দিন অনুমতি পেয়েছে সে যে আজ পাবে? গম্ভীর মুখে এডউইন রয়েস হয়ে কদম বাড়াচ্ছে। ডেস্ক থেকে প্রায় 5 হাত দূরত্বে মাথা নুয়ে দাঁড়িয়ে থেকে হাত দুটো কোমরের পিঠে বেঁধেছে। গলায় ভারী গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে নিচু স্বরে বলে, মনস্টার মানে
লন্ডারিংয়ের ক্লিন টাকা গতকালেই রিফান্ড হওয়ার কথা ছিল, বাট ইস্তাম্বুল থেকে এখনও তেমন কোনো রেসপন্স আসেনি। আমি কি তবে তোকে জানিয়ে দেব এ টাকা কার? ব্যস্ত দৃষ্টিখানা থামল মুখদের। ফাইলের ভেতর থেকে দৃষ্টি সরিয়ে এনে তাক হলো এডউইনের ওপর। কেউ তখন সরু চোখে তাকিয়ে রইল মনস্টার। অতপর ঠোঁটের কোণে তার আচমকা দেখা মিলল ক্রূর হাসির রেস। সে চট করে হাত থেকে ফাইলটা ডেস্কের উপর ছুঁড়ে ফেলল। পা দুটো আস্তে ধীরে ডেস্ক থেকে নামিয়ে এনে গম্ভীর কণ্ঠে আওড়ালো, মাঝে মধ্যে শুধু নাম বলা উচিত না এডউইন, পাওয়ারও দেখাতে হয়। আজ না হয় ওরাও দেখুক দ্য শ্যাডো মনস্টারের আনটোল্ড পাওয়ার। জেট রেডি কর, আম কামিং। এডউইন নতমস্তকে ঠোঁট কামড়ে হাসলে বোধহয়। মনস্টার তার ফর্মে ফিরেছে। আহা, ঠিক কতদিন পর আগের দৃশ্যে দেখবে সে। ভাবতে ভাবতে মনটা কেমন আনন্দে নিচে কুদে উঠছে তার। ডিভানের ওপর পা গুটিয়ে বসে আছে মাহি, মুখ ঘুরিয়ে রেখেছে অন্যত্র। পাশে এই খাবার প্লেট কোলে নিয়ে বসে আছে মিলা, লোকমা তুলে এগিয়ে রেখেছে মাহির দিকে। বারবার অনুনয় জুড়ে বলছে, একটু খেয়ে নাও মুনলাইট, বেশি না, মাত্র একটু খেলেই হবে। শব্দদোষী বেজার মুখখানা ঘুরিয়ে রেখেছে কেমন। মিলার অমন অনুনয় গলছে না আজ, উল্টো ভাব ধরেছে কঠিন। মিলা হাঁপিয়ে উঠেছে বলতে বলতে। মাহির এহেন অপারগতা বড্ড পিয়া দিচ্ছে তাকে। মেয়েটা কেমন আহত চোখে তাকিয়ে রইল মাহির পানে। কণ্ঠ ধরে আসছে তার। একটু কাঁদতে পারলে বোধহয় ভালো লাগতো। সে বহু কষ্টে ঢোক গিলল খানিকটা, রয়েছে বলল, মুনলাইট, আমি জানি তোমার বিশ্বাস একবার ভেঙেছে। এ নিয়ে আমি নিজেও বড্ড আফসোস করছি। তবে বিশ্বাস করো, এখানে আমার কোনো দোষ নেই। আমি বহুবার চেয়েছি তোমায় আটকাতে, একবার নিষেধও করেছিলাম, কিন্তু বাকিটা আর বলা হলো না মিলার। তার আগেই ডুকরে উঠল যুবতী। মাহির মন করলো কিনা কে জানে। সে সময় নিয়ে ঘাড় বাঁকিয়ে তাকালো। কপাল কুচে কিয়ত্তক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে ফুস করে নিঃশ্বাস ফেলে শুধালো, হয়েছে, আর কাঁদতে হবে না। কই দেখি কি এনেছো। থামলো মিলা, কান্না ভুলে ফ্যাল করে তাকিয়ে রইল মাহির পানে। অবদের সুরে ফের জিজ্ঞেস করলো, সত্যি খাবে? মাহি প্রত্যুত্তরে ছোট উত্তর দিয়ে জানালো, মিলার খুশির এবার ধার ছোঁয়ার বাইরে। মেয়েটা কেমন উচ্ছ্বাসিত হয়ে ফের লোকমান তুলে এগিয়ে দিল মাহির মুখের দিকে। মাহি এবার আর মুখ ঘুরায়নি, আলতো করে হাঁ করে মুখের পুড়ে নিল খাবারটুকু। আয়েসে চিবুতে চিবুতে আরেকবার লোকমা উঠল তার মুখের দিকে। এবারও বিনা বাক্যে ব্যয় হাঁ করলো মাহি। খাচ্ছে সে, অথচ আনন্দে চোখ দুটো চিকচিক করছে মিলার। মাহি অবশ্য খেয়াল করেনি তা। আনমনে খাবার চিবোতে ব্যস্ত সপ্তদশী। পিনপতম নীরবতায় ছেয়ে থাকা পুরো কামরা জুড়ে হঠাৎ ছড়িয়ে পড়ল এক বিকট গর্জন ধ্বনি। মাহি আঁতকে ওঠে এহেন গর্জনে। এই বুঝি ধরনীর আকাশ চিরে কিছু একটা নেমে আসবে এক্ষুনি। মাহি খাবার ফেলে ফ্যাল করে তাকাচ্ছে এদিক ওদিক। ভয়ের তো কণ্ঠে মুখভর্তি খাবার নিয়ে অস্পষ্ট উচ্চারণে বলল, এটা কিসের আওয়াজ? মিলা স্মিত হাসলো। বাঁ হাতে মাহির হাতখানা দৃঢ়ভাবে চেপে ধরে আশ্বস্ত করলো ভয় না পেতে। মাহিও তাই করলো। সময় যেতে যেতে আওয়াজটা মৃদু শোনাচ্ছে যেন। মিলা তখন নরম কণ্ঠে বলে উঠল, এটা প্রাইভেট জেটের শব্দ। আই থিঙ্ক মনস্টার কোথাও যাচ্ছে। তড়াক ঘাড় উঁচাই মাহি, স্নিগ্ধ দৃষ্টি ঠাই বজায় রেখে প্রশ্ন ছুড়ল, এত সিওর হলে কী হবে? হুটহাট কৌতুক ছুড়লে মানুষ যেভাবে হু হু করে হেসে ওঠে, ঠিক তেমনভাবে মিলাও কেমন হেসে উঠল। হাসতে হাসতে গায়ের ওপর গড়িয়ে পড়া দশা তার। মাহি অপমানিত বোধ করলো এহেন কাণ্ডে। সে কি এমন বলল যার জন্য এভাবে হাসতে হবে? মাহি গাল ফুলিয়ে অন্যত্র তাকায়। তার দেখতে পেয়েই চট করে হাসি থামালো মিলা। রাগিনীর রাগ ভাঙানোর কায়দার তক্ষুনি এক হাতে চেপে ধরল নিজের কান। অপরাধ কণ্ঠে বলল, সরি মুনলাইট, আর হাসবো না। এই যে দেখো, কান ধরেছি। এই তাকাও না। মাহি আর দৃষ্টিতে তাকাই এক পলক, কপট ভাব ধরে বলে ওঠে, এত হাসলে কি নিয়ে শুনি? মিলা মুচকি হাসলো ফের। প্লেটে খাবার মাখাতে জানালো, মনস্টারের গুপ্ত প্যালেসের ওপর দিয়ে জেট উড়িয়ে নিয়ে যাবার ক্ষমতা অন্য কারোর আছে বুঝি? তা ভেবেই হাসছিলাম। মাহি ঠোঁট গোল করে শব্দে তুলল সামান্য। মিলা আরেক লোকমা তুলে ধরতেই মুখে পুড়ল খাবারটা। আয়েস করে চিবোতে বিড়বিড় করে বলল, তার মানে মনস্টার প্যালেসে নেই। গুড। কিছু বললে মুনলাইট? মিলার অবোধ প্রশ্নে চটজলদি না বোধক মাথা নাড়ায় মাহি। মিলাও বেশ বেজেছে পরে জিজ্ঞেস করেনি কিছু। দুজন কিয়ত্তক্ষণ চুপ করে থাকতে ঘরে এসে পা রাখে আরেক মেয়েট। যুবতী রাশিয়ান কন্যা ঘরে ঢুকেই ছুটে এলো মিলার নিকট। মিলা তাকে দেখতে পেয়ে ভ্রু কুচকায় কেমন। মুখ ফুটে কিছু জিজ্ঞেস করবার আগেই শুনতে পায় মেয়েদের ব্যস্ত কণ্ঠ, মিলা ডিয়ার, আজ রাতে ট্রাক আসবে তো? মিলা বুঝল প্রসঙ্গ। কপাল কুচকে রাখা চামড়াটা খানিকটা শিথিল করে নিয়ে হাঁপ ছেড়ে জানালো, ওহ ইয়েস, আজ রাত 9:10 দিকে চলে আসবে আশা করি।
মেয়ের প্রসন্ন হাসলেন এরূপ উত্তরে। এদিকে মাহি কেমন হাঁ করে তাকিয়ে আছে দুজনের পানে। তাদের কথাবার্তা খুব একটা বোধগম্য হয়নি মানবী। সে খানিক দনমনো করে জিজ্ঞেস করে ওঠে, কিসের ট্রাক আসবে মিলা? মিলা নজর ঘোরালো মাহির প্রতি, আলতো হেসে বলল, মাসকাবাড়ি বাজারের প্রতি মাসে একবার করে আসে। একসাথে 4-5টা ট্রাক চলে আসে, তা দিয়ে চলে যায় সারা মাস। মাহির ছোট্ট মস্তিষ্ক আজ বড্ড প্রখরতায় ডুবেছে। মুখটা হয়েছে গম্ভীর। মানবী মনে মনে কি যেন ভাবছে, বোধহয় ছক করছি কোনো কিছুর। সে আচমকা গম্ভীর মুখে প্রশ্ন ছুড়ল, কয়টার দিকে আসবে ট্রাক? অ্যাজ ইউজুয়াল রাত 9টা-10টার দিকে। সপ্তদশী রহস্যময় হাসি টানল ঠোঁটের কোণে। মাথাটা খানিক নুইয়ে রেখে মনে মনে আওড়ালো, পয়েন্ট নোটেড। আকাশ ভেঙে তখনও নামছে তুষারের স্রোত। ভূবলয়ে বিদঘুটে অন্ধকারের রাত নামলেও দ্য মনস্টার প্যারাডাইস এ বুঝি সে অন্ধকারে ছিটেফোঁটাও অবধি নাগাল পায়নি। সম্পূর্ণ প্যালেস সেজেছে ঝকমকে সোনালি সাদা মিছিলের অপূর্ব আলোয়। প্যালেসের চারপাশে কেমন ঢেকে গিয়েছে বরফের আস্তরণে। অদূরে চেরি ব্লসম গার্ডেনটা বুঝি আজ ভিন্ন সাজে সজ্জিত। বরাবরের ন্যায় গোলাপি আভায় ছেয়ে থাকা জমিন আজ ছেয়ে গেছে বরফে। ফায়ারপ্লেসে দাউ দাউ করে জ্বলছে আগুন। কক্ষের নিম্ন তাপমাত্রা এখন বেশ স্বস্তিদায়ক ঠেকছে। ফায়ারপ্লেসের একদম সামনে হালকা পাশ করে বিছিয়ে রাখা একখানা আর্মচেয়ার, সম্মুখে ছোট ফুটস্টুল, তার ঠিক বিপরীতে মখমলে মোটা কার্পেটের বিছানো। কার্পেটের দুধারে দুটো নরম তুলতুলে গোলাকার কুশন এবং পাফ। কার্পেটের একদম মাঝামাঝিতে দুপাশ এক পাশে ভাঁজ করে বসে আছে মিলা। কোলে একখানা নরম পাফ, মেয়ের মাঝ মধ্যে লম্বা পোকার দিয়ে ঠেলে ঠুলে দিচ্ছে ফায়ারপ্লেসের আগুন। যুবতীর কণ্ঠে দিয়ে গুনগুনিয়ে শব্দ বেরোচ্ছে। টকটকে গোলাপি রঙা অধরষ্ট মৃদু নড়েচড়ে গান গাইছে। আগুনের লেলিহাসিকে স্পষ্ট মিলা নামক বিদেশিনীর মায়াবী মুখ। সোনালি রাঙা কার্লি চুল, মুখটা তার বেশ গোলাকার। হাসলে বুঝি চোখও হাসে বিদেশিনীর। বয়স আর কত হবে, এই বড়জোর 20 কি 21, তবুও যুবতীকে বড্ড কম বয়সী লাগে দেখতে। ছিমছাম গায়ের গড়নের মিল আজ বড্ড উচ্ছ্বসিত। গুনগুনিয়ে গান গাইছে, তার হাতের আঙুলগুলোর মোটা উল সুতো পেঁচিয়ে ক্রোরসেট করে যাচ্ছে। মেয়েটা আবার বড্ড গুণবতী কি না, মাঝে মধ্যেই সময় পেলে পছন্দের ক্রোরসেটিং এ বসে পড়ে। আজও তাই, হলেও তাই। অদূরের মেকআপ ভ্যানিটির সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে মাহি। আছড়াচ্ছে চুল, প্রতিবার চিরুনির ফাঁকে ফাঁকে বেশ কিছু চুল উঠে আসছে তার। স্বাভাবিক, ওই রাক্ষসটা যেভাবে কথায় কথায় চুলগুলো টেনে ধরে, তার চুল তো ছিঁড়বেই। মাহির মুখটা কেমন উদাস হয়ে যাচ্ছে ছিঁড়ে আসা চুলগুলো দেখে। এমনিতে চুলের প্রতি খুব একটা যত্ন না থাকলেও চুলগুলোকে বড্ড ভালোবাসে মাহি। সেই ভালোবাসা থেকেই হয়তো এতটা মন খারাপ হচ্ছে তার। মাহি আর সাধিতে কুলোয়নি চুলগুলো চিরুনি চালাতে। মেয়েটা কেমন ভগ্ন হৃদয়ে তক্ষুনি চিরুনিটা ছুঁড়ে মারল মেঝেতে। মুহূর্তেই ধ্যান ভাঙল মিলার। ব্যস্ত হাত দুটো থামিয়ে যুবতী তৎক্ষণাৎ উদ্বিগ্ন চোখে তাকায় মাহির পানে। কণ্ঠে একরাশ উদ্বিগ্ন ভাবসাব ঢেলে শুধালো, কি হয়েছে মুনলাইট? ইজ সামথিং রং? মাহি তৎক্ষণাৎ জবাব দেয়নি। মুখটাতে আমাবস্যার অন্ধকার ফুটিয়ে পা বাড়ালো ফায়ার সাইডের দিকে। মিলা এখনও একদৃষ্টিতে তাকিয়ে আছে মাহির মুখ পানে। অপেক্ষায়িত দৃষ্টি তার, বোঝাচ্ছে সে এখনও উত্তরের অপেক্ষায়। মাহি আগপাচ দেখল না তেমন। গুটি গুটি পায়ে এগিয়ে সে চুপচাপ বসে পড়ল কার্পেটের এক কোণে, তাও আবার মিলার কাছ থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে। মিলা দেখল সব, বুঝল মাহির ছোট্ট হৃদয়ের অবিশ্বাসের আভাস। এতে অবশ্য মন খারাপ করেনি মিলা। উল্টো ক্ষুদ্র এক নিঃশ্বাস ফেলে খানিকটা দূরত্ব ঘুচিয়ে নিজেই এগিয়ে এলো মাহির দিকে। কিছুক্ষণ দোনমনো করে আলগোছে হাত ছোঁয়ালো মাহির কাঁধে। রয়ে শুয়ে আওড়ালো, আর ইউ ওকে মুনলাইট? হঠাৎ মন খারাপ করলো কেন? মাহি মুখ নামিয়ে রেখেছে বেশ, চিবুক ঠেকিয়েছে কণ্ঠায়। নিজের মন খারাপগুলোকে বেশ কায়দা করে লুকিয়ে চুরিয়ে জানালো, কিছু না মিলা। মিলা স্পষ্ট বুঝল সপ্তদশী নাজুক মিথ্যা। মেয়েটা যে এখনও বড্ড কাঁচা অভিনয়ে। মিলা মুচকি হাসল, নজর ঘুরিয়ে চাইল মাহির উস্কো খুস্কো চুলের পানে। ভ্রুদয়ের সামান্য গুটি হাত চড়িয়ে আলগোছে মেয়েটার চুলগুলো স্পর্শ করে দেখল। চুলগুলো কেমন খসখসে হয়ে গেছে। মিলা তৎক্ষণাৎ কোলের ওপর থেকে ক্রোরশেট আইটেমগুলো সরিয়ে রাখলো পাশে। অতঃপর বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে হাঁটা ধরল ভ্যানিটির দিকে। বড়সড় ভ্যানিটির বেশ কয়েকটা তাক হাতড়ে অবশেষে যুবতী পেয়ে গেল কাঙ্ক্ষিত বস্তুটি। তা পা মাত্রই বিজয়ী হাসি হাসলো মিলা। ভ্যানিটির উপর থেকে আরেকটা কাঠের কম্ব নিয়ে ফের চলল মাহির নিকট। মাহি এখনও আগেনায় বসে আছে, মুখটা ঘুরিয়ে রেখেছে ফায়ারপ্লেসের দিকে।
গায়ের ওপর একখানা পাতলা শাল। মিলা টুপ করে এসে বসলে মাহির ঠিক পিছনে। গদগদ ভাব নিয়ে এক হাতে তালুতে বেশ কিছুটা আমন্ড অয়েল ঢেলে কপট অভিমানী সুরে আওড়ালো, হেই মুনলাইট, এত সুন্দর চুলগুলো যত্ন নিচ্ছ না কেন শুনি? দেখো তো ওরা তোমার যত্নের অভাবে কেমন মুচড়ে যাচ্ছে। কথাটা শুনতেই মাহির বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘ নিঃশ্বাস। মেয়েটা কেবল নিষ্প্রাণ কণ্ঠে আনমনে বলল, যত্ন করে কী বা হবে? সেই তো এই রাক্ষসের হাতের মুঠোয় পিষে মরতে হবে। এর চেয়ে বরং ওরা এভাবেই থাক। এক মুহূর্তের জন্য থমকালো মিলা। হাত দুটো সামান্য কাঁপলো কিনা কে জানে। মাহির অল্প কথায় হুট করে বুকের মাঝে কাঁপন ধরল মিরার। নিজেকে সামলালো বেশ কষ্টে। তড়িঘড়ি করে মুখাভাবে পরিবর্তন এনে ঠোঁটের কোণে ফোটালো কৃত্রিম হাসির রেশ। আচার তালুতে নিয়ে রাখা তেলটুকু নিজ উদ্যোগে ঢেলে দিল মাহির মাথার তালুতে। মাহি তক্ষুনি বিরক্ত মুখে সরে যেতে চাইলেই বাদ সাধল মিলা। এক হাতে শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরল মাহিকে। কণ্ঠে একরাশ অনুরাগ জুড়ে আওড়ালো, প্লিজ উঠে যেও না মুনলাইট, লেট মি ফিক্স ইট। মাহির ছোট হৃদয়টা আদেও গড়ল কিনা কে জানে। মেয়েটা আর নড়চড় করলো না তেমন, চুপচাপ বসে রইল মূর্তির ন্যায়। মিলার সুযোগ পেল যেন। গদগদ হয়ে আলতো করে তেল মালিশ করতে লাগলো মাহির সিল্ক চুলগুলোয়। সপ্তদশীর কুচকুচে কালো রঙা চুলগুলো মিলার বড্ড পছন্দ। তার আবার মেঘরাশির মতো অনকালো চুল পছন্দ, যদিও বা নিজে নেই বলে একটুখানি আক্ষেপ ছিল এতদিন। তবে সেই আক্ষেপটুকু একদিন ঘুচে গেছে মাহির জন্য। মিলা নরম হাতে মাহির মাথায় তেল মালিশ করছে। ওদিকে স্বস্তিতে আবেশের চোখ বুঝেছে মাহি। চোখের পাতায় তার ভরে ভেসে উঠেছে মায়ের স্মৃতি। তার মাও তো তাকে এইভাবে ধরে বেঁধে চুলে তেল দিয়ে দিত। মাহি যেবার খুব করে নাক ছিটকাতো এহেন তেল দেয়াতে মাইমুনা বেগম তখন হাসতে হাসতে বলতেন, এখন সেধে দিচ্ছি বলে গায়ে লাগছে তাই না? পরে যখন মা থাকবো না তখন দেখবো কে এমন সাদাসাদি করে তেল দিয়ে দেয়। মায়ের তখনকার কথাগুলো শুনলে গাল বাঁকাতো মাহি। আর আজ যে ব্যাপারটা বড্ড ভিন্ন। মাহির হুট করে বড্ড মনে পড়ছে মাকে। সপ্তদশীর গাল বেয়ে নীরবে ঝরছে অশ্রু। মিলা টের পায়নি এহেন বুবা কান্নার শব্দ। সে তো নিজ মনে কথা বলছে আর তেল দিয়ে দিচ্ছে মাহিকে। তার আঙুলগুলো রীতিমতো খেলছে মাহির ঘন কালো সিল্ক চুলগুলো ইদানিং দৈর্ঘ্য খানিকটা বেড়েছে বোধহয়। আগে যাদের উচ্চতা ছিল পিঠের নিচ অবধি, এখন তা প্রায় কোমরের নিচ ছুঁই। মিলার এক পর্যায়ে হাসতে হাসতেই বলে উঠল, বুঝলে মুনলাইট, তোমার চুলগুলোর গ্রোথ কিন্তু বড্ড ভালো। আমি এখন থেকে রোজ যত্ন নিব তোমার চুলের। দেখবে অল্প কদিনেই কি সুন্দর করে কেমন বেড়ে যাবে। মাহি শুনল কথাটা, ভেজা চোখে হাসলো একটুখানি, মাথাটা আলতো করে কাত করে বোঝালো, ঠিক আছে। মিলা ততক্ষণে চুল বেঁধে দিয়েছে মাহির। সুন্দর করে বিনুনি গেঁথে চুলের আগায় ক্রাঞ্চি পেঁচানো শেষ হতেই শরীর বাঁকিয়ে পিছু ফিরল মাহি। ঠোঁট চেপে দোনমনে করছে কেন যেন। মিলা বোধহয় আঁচ পেল মাহির ইতস্ততা। পরক্ষণে নিজ উদ্যোগে মাহির কাঁধে হাত রেখে কণ্ঠ খাদে নামিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবে? তরিত মাথা জাকায় মাহি। ইতস্ততায় সুরে বলে ওঠে, আমার না আসলে রাতের স্নোফলে হাঁটতে ইচ্ছে করছে। এর আগে কখনো স্নোফল দেখা হয়নি তো তাই। এহেন কথায় ফিক করে হেসে ওঠে মিলা। মাহির বাহুতে আলতো করে চাপড়ে বসি বলে, ধুর বোকা, এটুকু বলার জন্য কেউ এত হেজিটেট করে? তুমি স্নোফলে হাঁটবে তো? ওকে ফাইন, চলো আজ আমি তোমায় নিয়ে হাঁটবো। কথাটা শুনতেই অলক্ষ্যে রহস্যময় হাসল মাহি। পরক্ষণেই তার হাসিটা কেমন উবে গেল মুখ থেকে। মিলা উঠে দাঁড়িয়েছে। হাত বাড়িয়ে কার্পেটের ওপর পড়ে থাকা শালটা তুলে এনে গায়ে জড়িয়েছে কোনোরকম। ততক্ষণে মাহিও দাঁড়িয়েছে বসা ছেড়ে। গায়ের শালটা আরেকটু টেনে টুনে ঠিকঠাক করে নিয়ে পা বাড়িয়েছে বিছানার দিকে। মিলা ভ্রু কোচকায় এবার। সন্ধিহান গলায় পেছন দিকে জিজ্ঞেস করে ওঠে, মুনলাইট, ওদিকে যাচ্ছ যে? হাঁটতে যাবে না? হ্যাঁ, 1 মিনিট। বলতে বলতে সপ্তদশী ছুটে এসেছে বেডসাইড টেবিলের ধারে। হাত বাড়িয়ে ড্রয়ার খুলে কিছুক্ষণ হাতড়ে অবশেষে বের করে আনে একখানা ছোট টর্চ লাইট। হাতের মুঠোয় তা চেপে ধরে সপ্তদশী ফের ছুটে আসে মিলার নিকট। মিলার মুখ পানে না থেকেই বলে ওঠে, চলো যাই। মিলা গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে কেমন। তার কুচকানো দৃষ্টি মাহির হাতে থাকা টর্চের লাইটের পানে। সন্ধিহান গলায় সে শুধালো, টর্চ লাইট কেন? প্যালেসের বাইরে তো আলোর অভাব নেই মুনলাইট। মাহি ঢোক গিলল সামান্য। চোরের মতো মুখখানা তার লুকালো অন্যত্র। এদিক ওদিক ঘাড় বাঁকিয়ে এলোমেলো দৃষ্টি ফেলল বেশ। মিলার বিচক্ষণে নজর এড়ায়নি কোনো কিছু। সে বেশ পরখ করলো মাহিকে। তৎক্ষণাৎ সন্দেহবশত খপ করে চেপে ধরল মাহির ডান হাতের কবজি। সে তাই হালকা টান বসাতেই ঘুরে তাকায় মাহি। মিলা কেমন সন্দিগ্ধ গলায় শুধায়, পালাতে চাচ্ছ মুনলাইট?
মাহির হয়তো ভয় পাওয়ার কথা ছিল, তবে মেয়েটা কেমন শান্ত হাসলো দেখো। বাঁ হাতটা ঘুরিয়ে এনে রাখলো মিলার হাতের ওপর, ঠান্ডা স্বরে হাওড়ালো, মরতে যাচ্ছি নিজের ভয়কে দুর্বলতাকে। সরি, মারতে যাচ্ছি নিজের ভয়কে দুর্বলতাকে। মীরা রহস্যময় হাসল। মাইকে পাশ কাটিয়ে সম্মুখে এগোতে এগোতে শান্ত কণ্ঠে আওড়ালো, তাই ভালো মুনলাইট, কেননা এখান থেকে পালানোর মতো দুঃসাহস না কখনো কারোর ছিল আর না কখনো হবে। ভুলক্রমে কেউ পালিয়ে গেলেও তার গর্দানটা ঠিকই পরের দিন সাইকির পেটে গিয়েছে। হুমকি, এ যেন নীরব হুমকি। তবে এই হুমকিতে আজ বিন্দুমাত্র টলেনি মাহি। সে নিজের সিদ্ধান্তে অটল। যেভাবেই হোক আজ এখান থেকে সে বেরোবেই। এতে সে মরলে মরবে। প্যালেসের সদর দরজা দিয়ে বেরিয়েছে দুজন। বাইরের আবহাওয়া গা হিম ধরিয়ে দিচ্ছে যেন। মিলা রীতিমতো কাঁপছে কেমন, বারবার দুহাত ঘষে যাচ্ছে একে অপরের সাথে। তার পিছু পিছু হাঁটছে মাহি, ভ্রু গুটিয়ে এদিক ওদিক তাকাচ্ছে বারংবার। রাত প্রায় 10টা ছুঁই। এতক্ষণে তো ট্রাক চলে আসার কথা, তবে আশেপাশে কোথাও ট্রাকের উপস্থিতি দেখা যাচ্ছে না যে। মাহি কিয়তক্ষণ চুপ থেকে এগিয়ে এলো মিলার পানে। শুকনো ফাঁকা ঢোক গিলে আওড়ালো, মিলা। মুনলাইট। মিলা ছোট উত্তরে এক মুহূর্ত মৌন রইল মাহি। পরক্ষণে কথা জিজ্ঞেস করলো, প্যালেসে মাসকাবাড়ি বাজার কি চলে এসেছে? মিলা তেমন একটা গুরুত্ব দিল না এহেন বাক্যে। গুটি গুটি পায়ে এগোতে এগোতে বলে ওঠে, এসেছে তো, বরং এখনও আসছে। সন্দিষ্ট মাহি সন্ধিহান গলায় ফের প্রশ্ন ছুড়ল, আসছে? কিন্তু কোত্থেকে আবার? তখন বললাম না, ট্রাক দিয়ে বাজার আসবে। কিন্তু এখানে তো ট্রাক নেই। থামলো মিলা। রয়ে শুয়ে ঘাড় বাঁকিয়ে তাকায় মাহির পানে। কপালে গোটাকতক ভাঁজ টেনে সন্ধিহান গলায় জিজ্ঞেস করে ওঠে, কী ব্যাপার মুনলাইট? হঠাৎ ট্রাকের কথা এত জিজ্ঞেস করছে যে? মাহি ভরকায়, আমতামতা করে নিজের ঘাড়ে হাত বোলাই বার কয়েক। এরই মধ্যে ফট করে হেসে ওঠে মিলা। হাসতে হাসতে এগিয়ে এসে চট করে বাহু টেনে ধরে মাহি। দুষ্টু কণ্ঠে বলে ওঠে, রাগ করলে মুনলাইট? সরি, আই ওয়াজ জাস্ট জোকিং। অ্যাকচুয়ালি প্যালেসের ত্রিসীমানায় ট্রাক আসা নিষেধ। ওই যে প্যালেসের বাঁ দিকটা দেখছো না? বলতে বলতে আঙুল উঁচায় মিলা। তাক করে প্যালেসের ঠিক বাঁ দিকে। মাহিও তৎক্ষণাৎ সেদিকে দৃষ্টি ফেলে। মিলা আবারও বলতে লাগলো, ওই দিকটাই ঘন জঙ্গল। মূলত জঙ্গলের ওই রাস্তা দিয়েই বাজার সদাই যা আসা চলে আসে প্যালেসে। জঙ্গলের শেষ প্রান্তে দুর্গম রাস্তা, সেদিকে দাঁড় করিয়ে রাখা হয় ট্রাকগুলো, আর প্যালেসের গার্ডস দিয়ে একে একে নিয়ে আসা হয় সব কিছু। বলেই ফের হাঁটা ধরে মিলা। মাহির পাশাপাশি পা বাড়িয়ে সন্দিগ্ধ গলায় আওড়ায়, প্যালেসের এত কাছে বেরোনের রাস্তা থাকা সত্ত্বেও তোমরা কেউ পালাওনি কেন এখান থেকে? হুট করে হো করে হেসে ওঠে মিলা। পা দুটো থেমিয়ে পেট ধরেছে দুপতি। ভাব এমন, সে বুঝি কত বড় একখানা জোক শুনে ফেলেছে। এদিকে মাহি কেমন ভ্রু গুটিয়ে তাকিয়ে আছে তার পানে। মিলা অমন বাঁধ ভাঙা হাসির কারণ কি সপ্তদশী আদৌ বুঝল? মিলা তখনও হাসছে। মাহির অবোধ মুখ পানে তাকিয়ে কোনো মতে নিজের উপচে পড়া হাসিগুলোকে থামিয়ে বলে ওঠে, সরি, আসলে তুমি যা বললে তাতে না হেসে থাকতে পারলাম না। শোনো মুনলাইট, এই জঙ্গলটা বাইরে থেকে দেখতে যতটা শান্ত, ভেতর থেকে ততটাই ভয়ানক। এটা কোনো সাধারণ জঙ্গল নয়। এটা এক কথায় একটা ভুলাইয়া। এর থেকে বেরোনোর রাস্তা গোটা কয়েকের জনের জানা আছে মাত্র। বাদবাকি অনেকে তোমার মতো ধারণা নিয়ে পালাতে চেষ্টা করেছিল, বাট জঙ্গলে পথ হারিয়ে বেচারাগুলো হিংস্র পশুদের খাবার হয়েছে। দ্যাটস হোয়াই এত কাছে বেরোনোর রাস্তা থাকা সত্ত্বেও প্রাণের মায়ে কেউ আর রিস্ক নিতে চায়নি। ডু ইউ গেট দ্যাট মুনলাইট? থমথমে মুখাভাবে দাঁড়িয়ে আছে মাহি। প্রত্যুত্তরে প্রতিক্রিয়া জানানোর কথা বেমালুম ভুলে গেছে সপ্তদশী। মিলা সামান্য হেসে পা বাড়ায় সামনে। কয়েক কদম হাঁটতেই পেছন থেকে হুট করে ভেসে আসে মাহির আর্তনাদ। মীরা থমকায়, তরিত ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায়। দেখে মাহি কেমন পেট চেপে ধরে আর্তনাদ করছে। মিলা বিনা বাক্যে ব্যয়ে ছুটে এলো মাহির নিকট। বাঁকা হয়ে আর্তনাদ করতে থাকা মাহির পিঠে হাত বুলোতে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে মুনলাইট? কোথায় কষ্ট হচ্ছে তোমার? আমায় বলো প্লিজ। মাহি চোখ মুখ কুঁচকে রেখেছে মা ব্যথায়। রয়েছে বলল, জানি না মিলা, হঠাৎ করে পেটটা কেমন মোচড়াচ্ছে। আমি দাঁড়াতে পারছি না, আমার কষ্ট হচ্ছে খুবই। আমায় একটু পানি দাও প্লিজ। মিলা বিচক্ষণ মস্তিষ্ক এখন অচল হয়েছে মেয়েটার কান্না দেখে। যে তৎক্ষণাৎ মাহির পিঠে হাত বুলিয়ে আশ্বাস দিয়ে বলে ওঠে, একটু ধৈর্য ধরো মুনলাইট, আমি এই যাবো আর আসবো। বলেই ছুট লাগায় মিলা। উদ্ভ্রান্তে ন্যায় দৌড়াতে চলে যায় প্যালেসের দিকে। এদিকে মিলা চক্ষু আড়াল হতে হুট করে কান্না থামায় মাহি। তখনই দাঁড়ায় সিদ্ধারা সোজা করে। তার হুটহাট পরিবর্তনে স্পষ্ট হলো সে এতক্ষণ নাটক করছে। মিলা যখন পুরোপুরি নজরের আড়াল হলো, ঠিক তখন মাহি ছুট লাগালো ভিন্ন পথে। মাথায় ওপর শালটাকে ভালো মতো মুড়িয়ে নিয়ে সপ্তর্ষি এগোয় প্যালেসের বাঁ দিকে।
এদিকটা আজও বরাবরের মতো অন্ধকারে নিমজ্জিত। জঙ্গলের পশুরা সামান্য আলো পেলেও এদিকটায় চলে আসে, বিধায় হয়তো এহেন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। মাহি সুযোগটুকুকে বেশ কাজে লাগিয়েছে। অপরাধী আসামির ন্যায় গা গুটিয়ে হেঁটে যাচ্ছে জঙ্গলের দিকে। তবে বিপত্তি ঘটল অচিরেই। বিদঘুট অন্ধকারে নিমজ্জিত জঙ্গলটার সম্মুখে এসে দাঁড়াতে গা কাটা দিয়ে ওঠে মাহির। অদূর থেকে নেকড়ে বাঘেদের চিৎকার ধ্বনি স্পষ্ট বাজছে কানে। ভয়ের তো ঢোক গিলল মাহি। রয়ে শুয়ে ঘাড় বাঁকাচ্ছে এদিক ওদিক। হাতে টর্চ লাইটের সুইচটা আলগোচে চাপতে যাবে, অমনি একজোড়া শক্তপোক্ত হাত এসে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল তাকে। মাহি ভরকায়, চিৎকার করতে যাবে, ঠিক তখনই তার মুখ চেপে ধরে অজ্ঞাত বলিষ্ঠ ব্যক্তি। অন্য হাতে চেপে রেখেছে মাহির টর্চের লাইট ধরে রাখা হাতটা। মাহি ছটফট করছে। এক হাত মুখের ওপর থেকে অজ্ঞাত বলিষ্ঠদেহী মানুষ আর হাতখানা সরানোর বৃথা চেষ্টা চালানো সপ্তদশী গুঙিয়ে যাচ্ছে কেমন। অজ্ঞাত মাহির কানের কাছে মুখ নামিয়ে আনে অজ্ঞাত আগন্তুক। ফিসফিসিয়ে ভারী কণ্ঠে আওড়ায়, হুশ, ডোন্ট শাউট, আই ক্যান হেল্প ইউ গেট আউট অফ হিয়ার। অজ্ঞাত যুবককে তৎক্ষণাৎ বিশ্বাসই করেনি মাহি। মেয়েটা কেমন দুদিকে মাথা নাড়িয়ে গুঙিয়ে যাচ্ছে। অজ্ঞাত যুবক আরও কিছু বলতেই যাবে, অমনি টের পেল অদূর থেকে হেঁটে আসছে কেউ। যুবক তক্ষুনি মাহিকে নিয়ে লুকালো বড় একখানা পাইন গাছের আড়ালে। মাহি মোচড়াতে থাকায় যুবক আলগোছে মাহির কানের কাছে মুখ নামিয়ে ফিসফিসিয়ে বলল, হুশ, গার্ড আসছে। মাহি থমকায়। যুবক বাংলা বলল, সে কি আদৌ ঠিক শুনেছে? মাহির চমকানোর মাত্রা ক্রমশ দীর্ঘ হলো। চিরতক্ষণ বাদে সে নিজেও শুনতে পেল খুব কাছ থেকে কেউ হেঁটে যাচ্ছে, টুকটাক কথা বলছে নিজেদের ভাষায়। মাহি তৎক্ষণাৎ শান্ত হলো। গার্ড দুজন পাইন গাছের পাশ কাটিয়ে চলে যেতেই যুবক আলগোছে মাহিকে নিয়ে বেরিয়ে আসে। প্যালেসের গা থেকে ছুটে আসা এক চিলতে নিয়ন আলোয় ছটায় চক্ষুগোচর হয় মুখোশধারী যুবকের অবয়ব। গায়ে কালো রঙা হুডি, তার মাথায় হুড ফেলে রাখা, মুখ ঢাকা ভুতুড়ে মাস্কে। মাহি এক মুহূর্তের জন্য হকচকায়, ভয় পিছিয়ে যায় এক কদম। এদিকে মুখোশধারী যুবক এদিক ওদিক সতর্ক দৃষ্টি আউড়িয়ে মাহির উদ্দেশ্যে বলে ওঠে, চুপচাপ আমার হাত ধরে দৌড়বে, খবরদার মাঝপথে দাঁড়াবে না, গট ইট? মাহি শুধু শুনল। লোকটার কণ্ঠটা বড্ড পরিচিত ঠেকছে তার কাছে, তবে দুর্বল মস্তিষ্ক হুটহাট নাম বলতে পারছে না কেন যেন। মুখোশধারী ঘাড় বাঁকিয়ে তখনই এগিয়ে আসে মাহির নিকট। অতঃপর হাত বাড়িয়ে আলগোছে মাহির ডান হাতের কবজি চেপে ধরে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, এখান থেকে বেরোনোর পথ আমি জানি। দৌড়ে গেলে সর্বোচ্চ 35 মিনিট লাগবে। তুমি না থেমে দৌড়তে পারবে তো? হুটহাট অপরিচিত মুখোশধারীকে বিশ্বাস করার মতো ভুলটা মাহির বিচক্ষণ মস্তিষ্ক করতে নারাজ। তবে তার মন বলছে অন্য কথা, বাধ্য করছে এই রাক্ষসের হাতের নাগাল থেকে চলে যেতে। মাহি আর আগপাচ বিবেচনা না করে তক্ষুনি মাথা নাড়ায়। তার এহেন নীরব সম্মতি পেয়ে যুবক নিজ হাতের মুঠোয় থাকা মাহির নরম কবজি সন্ধি শক্ত করে চেপে ধরে ছুট লাগায় ডান দিকের পথ ধরে। মাহি প্রাণপণে ছুটছে আজ। কিছুক্ষণের জন্য বেমালুম ভুলে গেল কার সাথে যাচ্ছে সে আদৌ তাকে ঠিক পথে নিয়ে যাচ্ছে তো? মাহির চোখ মুখে কেবল নিস্তার পাওয়ার আকাঙ্ক্ষা, মানুষরূপী রাক্ষসটা হাত থেকে রেহাই পাবার তীব্র ইচ্ছা। প্রায় মিনিট 10 হতে চলল মাহি দৌড়াচ্ছে। পা দুটো খানিক টলমল হতেই তার মস্তিষ্কে কড়া নাড়ালো অন্য কিছু। বলছে, কার সাথে ছুটছে আমি? এই মুখোশধারী? আর সে কিভাবে জানলো আমি পালাতে যাচ্ছি? তখনই শুকনো ঢোক গিলল মাহি। অজানা আতঙ্কে শিউরে উঠল তন্মন। বেচারি অন্ধকারে অন্যমনস্ক হয়ে দৌড়াতে থাকায় হঠাৎ তার পায়ে তালুতে বিঁধল কিছু। মাহি তৎক্ষণাৎ থেমে গেল মাঝপথে। পায়ে যন্ত্রণায় দাঁড়িয়ে পড়তেই পাশ থেকে যুবক কেমন সতর্ক কণ্ঠে বলে ওঠে, থামলে কেন? এখানে থামা যাবে না। মাহি দাঁত খিঁচলে তখনই এক ঝটকায় যুবকের হাত থেকে নিজের হাতখানা ছড়িয়ে নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, ছাড়ুন আমায়, আমি যাব না আর। যুবক হতভম্ব হলো কিনা কে জানে। ওদিকে মাহি কেমন ব্যথাতুর ছাপ ফুটিয়েছে মুখে। আকাশে গুড়গুড় শব্দ হচ্ছে, বজ্রপাত না হলেও বিদ্যুৎ চমকাচ্ছে ক্ষণে ক্ষণে। সে আলোয় ঝলকাতে মাহির মুখায় স্পষ্ট চক্ষুগোচর হলো যুবকের। পায়ের তালুতে কাটা ফোটায় তক্ষুনি হাঁটু মুড়ে ঘাসের ওপর বসে পড়ে মাহি। চোখ মুখে স্পষ্ট ব্যথাতুর ছাপ ফুটিয়ে কাপা কাপা আঙুল বাড়ায় পায়ের কাছে। ঠোঁটের কোণে কামড়ে ধরে পা থেকে কাটা সরাতে উদ্যত হতে একজোড়া শক্তপোক্ত হাত এসে আলগোজা চেপে ধরে সপ্তদশীর কোমল পদ। মাহি ভরকায়, হকচকিয়ে নেত্র মুখোশধারীর পানে তাকাতেই হঠাৎ টের পেল পা থেকে কাঁটা সরাচ্ছে মুখোশধারী ব্যক্তি। মাহি তৎক্ষণাৎ ব্যথায় মুখ কুঁচকে নেয়, ঠোঁটের ফাঁক গলি অস্পষ্টে আওড়ায়, উফ! পায়ে
জুতো থাকা সত্ত্বেও পায়ের তলায় কাঁটাটা বুঝি বড্ড জেঁকে বসেছে সপ্তদশী। মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে বুঝি। মুখোশধারী রয়েছে একটানে খুলে ফেললো কাঁটাটা। এহেন তীব্র যন্ত্রণায় এক মুহূর্তের জন্য মাহির আত্মারা বুঝি প্রায় বেরিয়ে আসার জোগাড় হয়েছে। মেয়েটা পা ধরে ছটফটিয়ে উঠল কেমন। সম্মুখের মুখোশধারী তড়িঘড়ি করে আশপাশ থেকে বেশ কিছুটা দুর্বাঘাস ছিঁড়ে নেয়। অতঃপর এক হাতে তালুতে ঘাসগুলোতে আলো মতো মারিয়ে তা চেপে ধরে মাহির পায়ের তালুতে। ইহান উদ্যোগে বড্ড আরাম পাচ্ছে সপ্তদশী। তার মুখাবয়ব থেকে ক্রমশ সরে যাচ্ছে ব্যথার চাপ। সময় পেরোলো মিনিট দুয়েক। মুখোশধারী এগিয়ে এসে মাহিকে পাজা করে কোলে তুলতে গেলে চেঁচিয়ে ওঠে মাহি। সঙ্গে সঙ্গে মুখোশধারী বুক বরাবর দুহাত ঠেলে দিয়ে হড়বড়িয়ে বলে ওঠে, কে কে আপনি? খবরদার ছোবেন নামায়। কেন এসেছেন আপনি? আর আমাকে এবার পালাতে সাহায্য করছেন কেন? মুখোশধারীর মুখ অভিব্যক্তি ধরা পড়েনি মাহির নিকট। মেয়েটা কেমন ভীত সন্ত্রস্ত হয়ে তাকিয়ে আছে এখনো। বিদ্যুতের ঝলকানিতে হালকা দেখা গেল অজ্ঞাত যুবকের অবয়ব। সে কেমন সময় নিয়ে এক হাঁটু গেড়ে বসল মাহির সম্মুখে। মাহি তক্ষুনি গা গুটিয়ে নেয়। ভয়ে ভয়ে নিজের পা দুটো বুকের কাছে চেপে ধরে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। অজ্ঞাত যুবক ততক্ষণে বেশ ঝুঁকে এসেছে মাহির সম্মুখে। কণ্ঠটা বড্ড খাদে নামিয়ে ফিসফিসে আওড়াইছে, সানবার্ড, আমার সানবার্ড। ভ্রু গোটায় মাহি। কথাটা খুব একটা বোধগম্য না হয় আমতা আমতা সুরে তরিত জিজ্ঞেস করে ওঠে, কে সানবার্ড? আর আপনিই বা কে? এক মুহূর্তে নীরব রইল মুখোশধারী। পর মুহূর্তে হুট করে তার কি হলো কে জানে। সে সঙ্গে সঙ্গে দুহাতে নিজের মাথা হুডিটা ফেলে দিল আলগোছে। তার হাত বাড়িয়ে মুখ থেকে ভূতের মুখোশখানা সরাতে লাগলো সময় নেই। মাহি সরু চোখে তাকিয়ে দেখছে সব। মুখোশধারী নিজের মুখখানা উন্মুক্ত করেছে, তবে তা স্পষ্ট নয় মাহির নিকট। চারিদিকে বিদঘুটে অন্ধকারের মাঝে হঠাৎ দেখা গেল এক ছটকা বিদ্যুৎ চমকানোর আলোক। সে আলোয় হঠাৎ চক্ষুগোচর হলো যুবকের মুখাবয়ব। তৎক্ষণাৎ চমকে ওঠে সপ্তদশী। বিস্ময়ে চোখ দুটো গোল গোল হয়ে যায় তার। মস্তিষ্ক বোধ হয় ফাঁকা ঠেকছে এখনো। হতবাক সপ্তদশীর হতবাক কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বেরিয়ে এলো, আপনি? গায়ে জড়ানো হলুদ রঙা লং হাতার ফ্লোরাল ফ্রক। তরুণীর মাথাভর্তি কার্লি চুলগুলো হাওয়ায় দুলে ভাসছে। গায়ের শালটা যে কোথায় পড়লো কে জানে। তরুণীর পায়ের গতি বড্ড জোরালো। হাতে একখানা কাঁচের গ্লাস। একটু আগে অবধি যেখানে গ্লাস ভর্তি পানি ছিল, এখন সেটাই পানির পরিমাণ অর্ধেক। তরুণী উদ্ভ্রান্তের ন্যায় পানি নিয়ে ছুটে আসছে প্যালেসের বাইরে, ঠিক যেখানে মাহিকে একা রেখে গিয়েছিল। সেথায় এসে দৌড়াতেই ভ্রু গোটায় মিলা। হাঁপাতে হাঁপাতে ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে সপ্তদশীকে। তবে না, সপ্তদশী তো দূর, তার টিকিটাও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মিলা বুক কেঁপে ওঠে অজানা আতঙ্কে। গলাটা শুকিয়ে কাঠ প্রায়। মনে মনে আওড়ায়, মেয়েটা আবার কোথায় গেল? এখানেই তো রেখে গিয়েছিল ওকে। তরুণী ভয়ের তো ঢোক গিলল বার কয়েক। তক্ষুনি পা বাড়ালো প্যালেসের পথে। সদর দরজার দুধারে ঠায় দাঁড়িয়ে আছে চারজন গার্ড। মিলা হন্তদন্ত পায়ে ছুটে সে হড়বড়িয়ে তাদের জিজ্ঞেস করে ওঠে, আমার সাথে যে মেয়েরা বাইরে বেরিয়েছিল সে কি আমার চলে আসার পর প্যালেসে এন্টার করেছে? গম্ভীর মুখে গার্ডরা মাথা নাড়ায় দুধারে। মুখাবয়ব বেশ গাম্ভীর্যে ছাপ ফুটিয়ে বলে ওঠে, নো, সে ভেতরে ঢোকেনি। আশ্চর্য বনে গেল মিলা। মেয়েটা ভেতরে না গেলে কোথায় গেল? সে কি আবার একা একা হাঁটতে গেল নাকি কোথাও? মীরা তৎক্ষণাৎ উদ্ভ্রান্তে নেয় ছুটে লাগলো উল্টো পথে। এহেন তীব্র স্নোফলও আজ থামাতে পারছে না তরুণীকে। সে যে আজ বড্ড বিচলিত, বড্ড অস্থির তার মুনলাইটের জন্য। মিলা দৌড়াচ্ছে প্যালেসের ডান দিকে। মেয়েটার তো আবার চেরি ব্লজম বড় পছন্দের। মিলার অবিচেতন ধারণা সে হয়তো সেদিকেই গেছে। তাই তো মিলা পা বাড়িয়েছে সেটাই। উন্মুক্ত দুপায়ে তালু অবশ হয়ে যাচ্ছে বরফের ঘর্ষণে। বুকের খাঁচায় লুকায়িত অঙ্গরা বুঝি লাফাচ্ছে রীতিমতো। মাথা ভর্তি হাজারো চিন্তা। প্রায় মিনিট পাঁচেক পেরোলো বোধ হয়। মিলা ততক্ষণে চেরি ব্লজমের গার্ডেনে হাজির। চারিদিকে অগণিত সারিবদ্ধ ল্যাম্পপোস্টের আগায় জ্বলছে সফেদ রঙা নিয়ন আলোর বাতি। গার্ডেনের প্রতিটা কোনায় কোনায় পৌঁছাচ্ছে আলোর ছটা। কিন্তু ওমা, মেয়েটা যে এখানেও নেই। মিলার হাঁসফাঁস বাড়লো এ পর্যায়ে। বৃহদাকার গার্ডেনটা পুরো একবার প্রদক্ষিণ করতেই তার লেগে গেল পাক্কা 20 মিনিট। তারপরেও মাহির দেখা মিলল না। মিলা কাঁপছে, তা ভয়ে নাকি ঠান্ডায় কে জানে। মেয়েটা কাঁপা কাঁপা কণ্ঠে কোনো মতে চেঁচিয়ে উঠে রাখল, মুনলাইট, ও মুনলাইট, কোথায় তুমি? প্রতি উত্তরে জবাব আসেনি। মিলার কান্না পাচ্ছে ভীষণ। মেয়েটা কোথায় গেল? আবার কোন অঘটন ঘটবে কে জানে। মিলা ভেঙে পড়েছে ভেতর থেকে। পা দুটো ক্রমশ অবশ হয়ে যাচ্ছে তার। তরুণীর সাধ্যিতে কুলোয়নি আর দাঁড়িয়ে থাকতে। পা দুটো আচমকা হাঁটু ভেঙে বসলো বরফের পুরু আসনের ওপর। গা ঝঙ্কার তুলছে তরুণীর।
চোখের কার্নিস বেয়ে টুপটুপ করে ঝরে পড়ছে অশ্রুদানা। মনটা বড্ড দোষ আছে তাকে, মেয়েটা তবে তার দোষেই হারালো এবার। মিলা ফাঁপা ঢোক গিলল বার কয়েক, আর মনে কাঁদতে কাঁদতে হঠাৎ করে মস্তিষ্ক তার কড়া নাড়ল এক ভিন্ন প্রশ্ন। মিলা থমকায়, কান্না ভুলে হতবিহ্বলে নেয় আওড়ায়। শ্রোতা থেকে বারবার ট্রাকের কথা জিজ্ঞেস করা, ট্রাক কোথায় আছে সে তথ্য জানা, তারপর আবার এহেন গা হিম ধরিয়ে দেওয়া ঠান্ডার মধ্যে হাঁটতে বের হতে চাওয়া, হাঁটার মাঝে হুট করে পেটে ব্যথা করা, সবটাই কি কাকতালীয় ছিল মুনলাইট, নাকি তোমার ইচ্ছাকৃত প্ল্যান? মিলার মসৃণ ললাটে ভাঁজ পড়ল তৎক্ষণাৎ, ভ্রুদয় কুঁচকে গেল সামান্য, মুখাবয়ব থেকে এতক্ষণে কান্না কান্না ভাবটা প্রায় সরে যেতে লাগলো। সেটা এবার ভিড় জমালো একরাশ ভয়। মেয়েটা তবে ফের বোকামি করছে ওই ভয়ানক জঙ্গলে একা একা? বাকিটা ভাবার সময় হলো না তরুণীর। গায়ে বেয়েছে অদ্ভুত জোর। সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় বসা ছেড়ে, অতঃপর এক দৌড়ে ছুটে যায় প্যালেসের বাঁদিকে, বিদ্যুৎ অন্ধকার নিমজ্জিত জঙ্গলের আদ্যপ্রান্ত। মিলার আবার এহেন অন্ধকার নিয়ে খুব একটা ভয় ডর নেই। চোখ মুখে একরাশ উদ্বিগ্নতা নিয়ে তরুণী কেমন পা বাড়ালো অন্ধকার পথে। অদূর থেকে ভেসে আসছে খ্যাকশিয়ালের হাঁক ডাক। রাতের পেঁচাগুলো বোধহয় আশেপাশের বড় বড় ওক গাছের ডালে বসে থেকে গুটগুট শব্দ তুলছে। চারিদিকে শুনশান নীরবতা ভেঙে হুটহাট ধেয়ে আসছে এহেন হাঁক ডাকে গা কাঁপুনি দিচ্ছে মিলার। অন্তর কাঁপছে অমন ভয়ানক জঙ্গলের ভেতর প্রবেশ করতে, তবে এছাড়া যে আর পথ নেই তার কাছে। বোকা মেয়েটা নিশ্চয়ই তার কথা শুনে এ পথে দিয়েছে পা বাড়িয়ে, তাও হয়তো একা একা। কথাগুলো ভাবতে গিয়ে মিলা কাঁদছে কেমন। দুহাত বুকের কাছে জড়সড় করে ঠেকিয়ে রেখে হেঁচকি তুলছে বারংবার। এক বুক আর্তনাদ নিয়ে বিড়বিড়িয়ে বলে, কেন এমন বোকামি করতে গেলে মুনলাইট? কেন করলে? আমি তো বোমায় বলেছিলাম এখানে সাধারণের প্রবেশ করা মানে স্বয়ং মৃত্যুর সাথে আলিঙ্গন করা। সেখানে তুমি কেন এই পথে গেলে মুনলাইট? কেন গেলে? এবার আমি তোমায় কোথায় খুঁজবো মুনলাইট? কে জবাব দিব মনস্টারকে? কিভাবে বলবো আমার সামান্য অবহেলার জন্য তুমি আজ পালাতে সক্ষম হলে? তরুণীর কান্না ভেজা চোখ দুটো অন্ধকারে দিশা হারাচ্ছে, পা দুটো রয়েছে এগুচ্ছে সম্মুখপানে। মনে মনে বারবার জপে যাচ্ছে সৃষ্টিকর্তার নাম। ভয়াতুর তরুণী কয়েক কদম এগিয়েছে বোধহয়, ঠিক তখনই পেছন থেকে একখানা শক্ত হাত এসে খপ করে চেপে ধরে তরুণীর ডান হাতের কনুই। মিলা থমকায়, ভয়াতুর কণ্ঠে চিৎকার দেবার আগে এক হ্যাঁচকা টানে তাকে পেছনে ঘুরিয়ে নেয় শক্তপোক্ত হাতের মালিক। মিলা চোখ দুটো কুঁচকে নিয়ে চেঁচাচ্ছে, এবার গলা ফাটাচ্ছে আতঙ্কে। এরই মধ্যে সম্মুখে দাঁড়িয়ে থাকা গম্ভীর যুবক চোখ মুখে একরাশ বিরক্তি নিয়ে দাঁত খিচে দিল এক ধমক। শাট আপ গ্লুপায়া! কর্ণগহ্বরে পরিচিত কণ্ঠ পৌঁছাতে রয়েছে পিটপিট করে তাকায় রমণী। আধো দৃষ্টিতে দেখতে পায় সম্মুখে শটানভাবে দাঁড়িয়ে আছে গম্ভীর মুখ এডউইন, হাতে জ্বলছে টর্চ লাইট। যুবকের চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। সে কেমন ঝাঁঝ দেখিয়ে ফের বলল, হোয়াট দ্য হেল আর ইউ গোয়িং? হুটহাট মরার এত শখ জাগলো কেন তোমার? ফাঁপা ঢোক গেল মিলা, কণ্ঠনালী উপছে, কান্না বেরোনো জোগাড় যেন। মেয়েটা কেমন ফোপাতে আওড়ালো, এডউইন আমার মুনলাইট! ভরকাই এডউইন, কপালে বিরক্তির ভাঁজ টেনে শক্ত কণ্ঠে শুধায়, কে মুনলাইট? মিলা কাঁদছে অনবরত, ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর সেই কি ব্যর্থ প্রয়াস তরুণীর। এডউইনের তীক্ষ্ণ দৃষ্টি বারবারের ন্যায় আজও নিখাতভাবে পরখ করছে মেয়েটাকে। তার অচেতন মনটা এক আধবার বেহায়া প্রস্তাব ছুটছে তার নিকট, বারবার তাকে উত্ত্যক্ত করছে। সে যেন একটু এগিয়ে এসে মেয়েটার পাশে ঢাল হয়ে দাঁড়ায়, নিজের হাতে তরুণীর মসৃণ কপালে বেয়ে ঝরে পড়া অশ্রুকণাগুলো মুছে দেয়। কিন্তু গম্ভীর স্বভাবের কঠোর এডউইন নিজের মনের কোণে উত্থাপিত হওয়া এহেন বেহায়া প্রস্তাবে ধার ধারল না মোটেও। উল্টো চোখমুখ কপট রাগী ভাব টেনে গমগমে গলায় বলল, মুখে জিভ নেই? কথা বলছো না কেন? কান্নারত মিলা বারংবার হেঁচকি তুলছে কেমন। এডউইনের সাধারণ কথা বড্ড ধমকের সুরে শোনায় তার নিকট। মেয়েটা কেঁপে কেঁপে উঠেছে কান্নার তোড়ে। এডউইনের মেজাজ চটল এবার। মেয়েটা এহেন নীরবতা বড় বিষাক্ত থেকেও তার নিকট। তা কেন কে জানে? এডউইন তক্ষুনি হাতে জোর বাড়ালো, চেপে রাখা মিলার ডান হাতের কনুই ধরে টানতে টানতে মেয়েটাকে নিয়ে পা বাড়ালো প্যালেসের দিকে। এদিকে মিলা না চাইতেও হাঁটছে। এডউইনের জোরালো পায়ের গতির সঙ্গে পা মেলাতে গিয়ে বড় হিমশিম খাচ্ছে বেচারি। কোনো মতে নাক টেনে টেনে বলে, মাহি আমার মুনলাইট! ও পালিয়ে গেছে এডউইন। তৎক্ষণাৎ থামলো এডউইনের ব্যস্ত পা দুকা। কানের পাশ কাটিয়ে মাত্রই যেন ভোঁ শব্দ তুলে বলতা উড়ে গেল। থমকালো যুবক, ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে। হতবাক দৃষ্টিতে দৃঢ় চোয়ালখানা নাড়িয়ে ধীন স্বরে বলে, কি? মিলা এবারেও ঢোক গিল সামান্য, ঠোঁটে ঠোঁট চেপে ওপর নিচ মাথা নাড়িয়ে জানালো, সত্যি।
এডউইনের তখন কি হলো কে জানে। গম্ভীর যুবকের দৃঢ় চোয়ালখানা শক্ত হয়ে ফুটে উঠেছে পরক্ষণে। চোখ দুটোতে লেপটে গেল অদৃশ্য আগুন। নিজেও হিতাহিত জ্ঞান হারিয়ে যুবক আচমকা চেপে ধরল মিলার কণ্ঠ। মিলা হকচকায়, নিঃশ্বাস ফেলার জোগাড় নেই তার। এডউইন কেমন কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে চিরবিরিয়ে বলল, কীভাবে পালালো ও? তুই কোথায় ছিলি? উত্তর দে গ্লুপায়া। মিলার কণ্ঠ রুদ্ধ, চোখের কার্নিস বেদ গড়িয়ে পড়ছে নোনা ধরা। হাতে জোর বাড়াচ্ছে এডউইন, চুয়াল কাঁপছে থরথর করে। অসহায় মিলা ছটফটানি বাড়ছে ক্রমশ। চোখ দুটো প্রায় বুদে আসছে তরুণীর। এডউইনের ক্রূর দৃষ্টি হঠাৎ গিয়ে আটকালো তরুণীর ছলছলে চোখ পানে। মুহূর্তেই নিজের সম্বিত ফিরল যুবক। মুখাবয়ব থেকে পরমুহূর্তেই সরে গেল রুদ্রতার ছাপ। সে কেমন তড়িঘড়ি করে ছেড়ে দিল মিলার কণ্ঠ। ছাড়া পেতেই হাঁপাচ্ছে মিলা। দু হাত বুকে চেপে বড় বড় নিঃশ্বাস ফেলছে তরুণী। এডউইন নিজের উপচে পড়া রাগ সংবরণে ব্যস্ত। চোখ দুটো খানিকক্ষণ বুজে রেখে ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে তক্ষুনি ছুটল প্যালেসের দিকে। হাঁক ছেড়ে ডাকলো, গার্ডস! মনসারের ডান হাত বলে কথা, ক্ষমতার থোড়াই অভাব আছে তার। যুবকের এক ডাকে এক ঝাঁক গার্ডস এসে হাজির। এডউইন শক্ত মুখে এগোয় তাদের দিকে। অতঃপর বলা নেই কওয়া নেই আচমকা সামনে দাঁড়িয়ে থাকা এক গার্ডের ঘাড় চেপে ধরে একসাথে দাঁতে দাঁত চেপে কঠিন গলায় হুঙ্কার ছুড়ে বলে, ইউ ব্লাডি বাস্টার্ড! প্যালেস জুড়ে এত গার্ড থাকা সত্ত্বেও এইটুকুন পুচকে একটা মেয়ে পালায় কী করে? উত্তর দেখ স্কাউন্ড্রেলস! ভয়ের তো ঢোক গিলছে সবাই। তারা তো নিজের দায়িত্বই যথেষ্ট তৎপর। সে তো মনসারের হুকুমেই ছিল। মেয়েটার দিকে ভুলক্রমেও যেন কারোর চোখ না পড়ে, সেই জন্যই তো তারা অমন চোখ নামিয়ে রেখেছিল। তারা থোড়াই জানতো মেয়েটা পালাবে। এডউইনের রাগ বাড়ছে তরতর করে। সম্মুখের গার্ডের ঘাড়ের ওপর হাত চেপে রেখেই বেচারাকে ছুঁড়ে ফেললো বরফের কোলে। অতঃপর কঠিন গলায় হুঙ্কার ছুড়ে বলল, গার্ডস, অ্যাজ সুন অ্যাজ পসিবল মাইল ফরেস্ট তল্লাশি দে। ফরেস্টদের প্রতিটা আনাচে কানাচে খুঁজে দেখ মেয়েটা কোথায় আছে। এতে যদি হিংস্র পশুদের কবলে পড়তেও হয় তবে পড়বি, মরে গেলে যাবি, কিন্তু ভুলক্রমেও খালি হাতে ফেরার দুঃসাহস করবি না। যেভাবেই হোক দরকার পড়লে আকাশ পাতাল এক করে হলেও মেয়েটাকে খুঁজে বের কর। আদারওয়াইজ নিজেদের মৃত্যুর পয়গামের জন্য অপেক্ষা কর। বসফরাসের ধারে দাঁড়িয়ে আছে বিখ্যাত ক্যাসিনো, দ্য ব্ল্যাক টিউলিপ। 5 তলা সর্বোচ্চ ভবনটিতে কেবলমাত্র এলিটদের প্রবেশ কাম্য। আধুনিক কারুকার্যে নির্মিত ভবনটি বাইরে থেকে দেখতে ঠিক যতটা শান্ত, ভেতরকার পরিবেশ তার একদম উল্টো। চকচকে রং বেরঙের পাথরের ওপর কারুকার্য খচিত প্রতিটি দেয়াল। নিচতলা সম্পূর্ণটা জুড়ে পোকার গেম এবং রুলেটের আসর। দোতলায় রয়েছে ভিআইপি ফ্লোর। বাদবাকি ফ্লোরে বিভিন্ন অজানা নিষিদ্ধ কাজের আসর। ইস্তাম্বুলের এই ক্যাসিনোতে সাধারণত কালো টাকা ক্লিন করার অন্যতম বুথ হিসেবে কাজ করে। বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন বড় বড় গ্যাংস্টার কিংবা মাফিয়াদের কালো টাকা এখান থেকেই ক্লিন হয়ে বাইরে বের হয়। ব্ল্যাক টিউলিপের একদম টপ ফ্লোরে ব্যাংক রুম, যেথায় অসংখ্য বড় বড় লকার, টাকার স্তূপে আচ্ছাদিত সব। সকালের প্রথম কিরণ এসে গলগলিয়ে ঢুকছে ব্ল্যাক টিউলিপের ভিআইপি স্যুটে। মখমলের বিছানায় উদমগায়ে গদগদ ভঙ্গিতে শুয়ে আছে সুলতান হিসাম নাহিন, ক্যাসিনোর চেয়ারম্যান। আধবুড়ো মহাশয়ের দুপাশে দুজন বিদেশিনী, এক চাদরের নিচে আচ্ছাদিত প্রত্যেকের নগ্ন দেহ। নিষিদ্ধ খাঁচে বুঁদ হয়েছে তারা। প্রহর কেটেছে বহু। 3টে দেহ কেমন হাঁপাচ্ছে একে অপরকে জড়িয়ে। আধবুড়ো মহাশয় 2 তরুণীর মাঝে বসে খিলখিল করছে কেমন, নিজস্ব ভাষায় কী সব বলছে কে জানে। তরুণীরা মুচকি হাসছে তার কথায়। চারপাশের পরিবেশ কখনো বড্ড শান্ত, তবে কিয়তক্ষণ পর হতে না হতেই ঘটল আর এক কাণ্ড। আকাশের বুক ছিঁড়ে নামছে কিছু। ভবনের খুব কাছ থেকে বোধহয় উড়ে যাচ্ছে তা। হিসাম কেমন হকচকে উঠলেন এরূপ বিকট গর্জনধ্বনিতে। বেচারা কোমরে একখানা তোয়ালে পেঁচিয়ে তড়িঘড়ি করে উঠে গেলেন বিছানা ছেড়ে। গটগটিয়ে এগিয়ে এসে জানালার ঠায় সরিয়ে সামান্য উকি দিতেই দেখলেন ভবনের সম্মুখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বেশ কিছু ব্ল্যাক মার্সিডিজ গাড়ি থেকে একে একে সশস্ত্র লোক বেরিয়ে এসে তার ক্যাসিনোতেই ঢুকছে। হিসাম এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সেটাই। কপালে ফেলেছে গোটাকতক চিন্তার ভাঁজ। গাড়ি ভর্তি এত লোকজন তার ক্যাসিনোতে ঢুকছে কেন? আর ভবনের ওপর দিয়ে ওভাবে হাঁক তুলে কার জেটি বা উঠছে? চিন্তায় হাঁসফাঁস করছে হিসাম। শরীর ঘুরিয়ে পিছনে ফিরলেন পরক্ষণে। বিছানায় অপেক্ষারত 2 তরুণী তার পানে চেয়ে থেকে আবেদনময়ী হাসছে। চিন্তায় জর্জরিত হিসাম সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ দেখালো না। কেন কে জানো? নিচে ঠোঁট কামড়ে কিছু একটা ভাবছে সে। আর অমনি ল্যান্ডলাইনের ফোনটা কেমন কর্কশ শব্দে বেজে উঠল।
হিসাম তড়িঘড়ি করে এগিয়ে এসে ফোনখানা তুলে কানে ঠেকিয়ে যেই না কিছু বলবে অমনি ফোনের ওপাশ থেকে রিসেপশনের তরুণী কেমন ভয়ে ভয়ে আমতা আমতা সুরে আওড়ালো, স্যার, সামওয়ান ইজ লুকিং ফর ইউ। ললাটে ভাঁজ পড়ল হিসামের, মুখটা হলো গম্ভীর। আধবুড়ো মহাশয় গলার স্বরে কর্কশ ভাব লেপটে জিজ্ঞেস করলেন, হু ইজ দিস? ওপাশ থেকে তৎক্ষণাৎ প্রত্যুত্তরে আসেনি তেমন। শোনা যাচ্ছে তরুণীর ঘন ঘন নিঃশ্বাস ফেলা শব্দ। প্রায় মিনিট খানেক পেরোনোর পর তরুণী কেমন হাঁসফাঁস করতে করতে শুধালো, দ্য গার্ডস অ্যাড্রেসড হিম অ্যাজ শ্যাডো মনস্টার। কান ধরে ঝাঁঝা করে উঠল হিসামের, গাটা বুঝি ঝাঁকে উঠল তৎক্ষণাৎ। কাপা কাপা হাতে ফাঁক গলিয়ে অজান্তেই পড়ে গেল ফোনখানা। সেই সাথে টুট টুট করে শব্দ তুলে কেটে গেল কল। হতম্বম্ব হিসাম আনমনে বিড়বিড় করলো, মনস্টার? কিন্তু কেন? এদিকে ফোন কেটে গিয়েছে ল্যান্ডলাইনের। তরুণী ভয়ে জড়সড় ভাব নিয়ে দুহাত কানের কাছে তুলে দাঁড়িয়ে আছে কেমন। মেয়েটার সারা গা বরাবর তাক করে রাখা বন্দুকের লৌহ নল। চারিদিক দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন কালো পোশাকধারী গার্ডস। কেউ কেউ আশেপাশে গেম সেকশনে বসে থাকা লোকজনের মাথা বরাবর রাইফেল তাক করে রেখেছে। তো আবারও কেউ কেউ দাঁড়িয়ে আছে রিসেপশনিস্টদের অভিমুখে। ক্যাসিনোর সুউচ্চ সম্মুখদ্বারের দ্বারে সটানভাবে দাঁড়িয়ে আছে মনস্টার। গায়ে বিশাল কালো ক্লক, মাথায় ফেডারো টুপি, আজও মুখখানা তার ঢেকে রাখা কালো রঙা ফুল মাস্কে। যুবকের ডান হাতে স্পষ্ট চক্ষুগোচর হচ্ছে তার সিগনেচার শ্যাডো মনস্টারের ব্রেসলেট। যুবক নিজেও দাম্ভিক কদমে ভেতরে পা রাখতে একজন গার্ড তখন ছুটে এসে নতমুখে দাঁড়ালো মনস্টারের কাছে থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে। গলায় স্বর ব্যাপক আনুগত্য ঢেলে আওড়ালো, মনস্টার, চেয়ারম্যান পেছনের রাস্তা দিয়ে পালিয়েছে। পিয়ার্সিং করা বাদামি ঠোঁটখানা পিষে হাসল বোধহয় যুবক। তবে সুদর্শন মুখখানা তার মাস্কের আড়ালে লুকিয়ে থাকায় সে হাসি চক্ষু গোচর হয়নি কারো। যুবক কেমন রয়েছে ঘাড় ঘোরালো এদিক ওদিক। কটমট শব্দে ঘাড়ের রক ফুটিয়ে গমগমে গলায় আওড়ালো, নাইস। ইহেন ঠান্ডা উত্তরে তটস্থ গার্ড। কেননা তারা তো জানে মনস্টারের এহেন ঠান্ডা উত্তর কোনো না কোনো ঝড়ের আসনী সংকেত হিসেবে কাজ করে। মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষ তৎক্ষণাৎ পা ঘোরালো পেছনে। ধূপধাপ জোরালো পায়ে পথের ধুলো উড়িয়ে বাইরে বেরোতেই বাদবাকি গার্ডসও কেমন লেজ গুটিয়ে চলে আসে বাইরে। অদূরেই দাঁড় করিয়ে রাখা রেঞ্জ রোভার ব্র্যান্ডেড কার। মুগ্ধ সেদিকে পা বাড়াতেও গিয়েও হঠাৎ থেমে গেল মাঝপথে। কিয়তক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আচমকা গার্ডের উদ্দেশ্যে আদেশ ছুড়ল, আই ওয়ান্ট আ বাইক। 2 মিনিট দিলাম, যেখান থেকে পারিস নিয়ে আয়, আদারওয়াইজ। বাকিটা আর বলতে হয়নি যুবকের। তার আগে আদেশ পেয়ে তড়িঘড়ি করে এদিক ওদিক ছুটছে গার্ডস। কয়েক কদম এগোলেই চৌরাস্তা। সবাই গিয়ে রাইফেল উঁচিয়ে পথ আটকে দাঁড়িয়েছে কেমন। ওদিকে পথের মাঝে অমন হুটহাট রাইফেলধারীদের দাঁড়িয়ে থাকতে দেখে পথচারী থেকে শুরু করে যানবাহনের মালিক অবধি হকচকিয়েছে বেশ। হুটহাট কষেছে গাড়ির ব্রেক। কোনো কোনো গাড়িতে ব্রেক কষতে গিয়ে উল্টো পড়েছে রাস্তার একপাশে। এক মুহূর্তে সম্পূর্ণ রাস্তায় জ্যাম লেগে একাকার অবস্থা। গার্ডস এই সুযোগে রাইফেল তাক করে এগোচ্ছে বাইকারদের দিকে। হাতের কবজিতে বেঁধে রাখা ঘড়ির কাঁটা যেন রীতিমতো দৌড়াচ্ছে আজ। গার্ডদের মধ্যে প্রত্যেকের ললাট বেরিয়ে দরদরিয়ে ঝরছে ঘাম। এরই মধ্যে একজন গার্ডের নজর পড়লে একখানা কালো লাল মিশেলের স্পোর্টস বাইকের দিকে। বাইকটা দেখে মনে হচ্ছে নিউ মডেলের, বোধহয় নিউ স্পোর্টস কালেকশন। গার্ড তক্ষুনি ছুটল সেদিকে। অতঃপর কোনোরূপ বলাকওয়া ছাড়া বাইকারদের পেছন থেকে সিটে উঠে বসলেন ভয়ার্ত জনাব। হাতে রাইফেলটা স্পোর্টস বাইকারের মাথায় তাক করে কঠিন গলায় হুকুম ছুড়লেন, মুভ। বাইকার নিরীহ মানুষ, আদেশ পেয়ে ত্বরিত স্টার্ট বসায় বাইকের ইঞ্জিনে। তারপর একটানে বাইক এনে থামালো ক্যাসিনোর অভিমুখে। গার্ড তড়িঘড়ি করে নিজের বাঁ হাতের কবজি উল্টে সময় দেখল। যাক বাবা, 2 মিনিট হতে এখনও 20 সেকেন্ডের মতো বাকি। স্বস্তিতে বড় একখানা নিঃশ্বাস ফেলল গার্ড মহোদয়। তখনই বাইকারের পেছন থেকে নেমে এসে ছুটে গেল অদূরে দাঁড়িয়ে থাকা মনস্টারের দিকে। ক্যাসিনোর শেষ সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে মুগ্ধ, দুহাত ক্লোকেটের পকেটে গুজে রাখা, মুখটা আড়াল করা টুপির ছত্রছায়া। গার্ড মহোদয় মাথা নুইয়ে দাঁড়ালেন মনস্টারের সম্মুখে। অতঃপর বিনিময়ের সাথে ডান হাতের তর্জনী উঁচিয়ে পেছন দিকে করে দেখালেন তিনি বাইক এনেছেন। মুগ্ধ খুশি হলো কি না কে জানে। দাম্ভিক পুরুষ গুনে গুনে পা ফেলে এগিয়ে গেল বাইকের দিকে। বাইকার বেচারা ভয়ে তখনই মাথা থেকে হেলমেট খুলে বাইকের ওপর রেখে নেমে দাঁড়ালো আলগোছে। জড়সড়ভাবে 2 কদম পিছিয়ে গিয়ে দাঁড়াতেই কোত্থেকে 1-2 জন গার্ড এসে বেচারার ঘাড় চেপে ধরে মাথা নুইয়ে ফেললো আচমকা।
কানের কাছে ফিসফিসিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু পয়েন্ট ইউর আইস অন হিম। বাইকার শুনল, অসহায় মুখে চুপচাপ দাঁড়িয়ে রইল। কি যে আজ হচ্ছে তার সাথে কে জানে। ওদিকে মুগ্ধ খানিকক্ষণ বাইকটাকে টেকে আচমকা গা থেকে ওভারকোটটা একটানে খুলে নিয়ে ছুঁড়ে ফেলল দূরে দাঁড়িয়ে থাকা গার্ডের মুখ পানে। মুহূর্তেই দৃষ্টিগোচর হলো যুবকের বলিষ্ঠ দেহখানা, গায়ে একখানা কালো রঙা সিফনের ফিনফিনে শার্ট, যা কিনা বিহায়ের মতো আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে বলিষ্ঠ দেহ পুরুষের গায়ে। এই ফুলে ফেপে থাকা মাসেলসগুলো বুঝে এক্ষুনি শার্টের হাতে ছিঁড়ে বেরিয়ে আসবে। দুজন বডিগার্ড রয়েছে একখানা কালো রঙা বাদামি কোট নিয়ে এসে আলগোছে মারিয়ে দিয়েছে মুগ্ধের পানে। যুবক কোনোরূপ কালবিলম্ব ব্যয় না করে তক্ষুনি গায়ে জড়ালো কোটখানা, হাত বাড়িয়ে মাথার ওপর থেকে ফেরারো টুপিটা নামিয়ে ধরিয়ে দিল গার্ডের হাতে। অতঃপর বাঁ হাতে গায়ের শার্টখানা প্রথম কয়েকটা বোতাম খুলতে খুলতে গিয়ে বসলো বাইকের ওপর। মুখ থেকে মাস্কটা সরিয়ে সঙ্গে সঙ্গে হেলমেট জড়ালো মাথায়। দক্ষ হাতে বাইকের ইঞ্জিনে স্টার্ট বসিয়ে ঘাড় বাঁকিয়ে তাকালো বাইকারের পানে। আচমকা ডান হাতের 2 আঙুল উঁচিয়ে ঠোঁটের কোণে সিস বাজিয়ে ডাকলো বাইকারকে। বাইকার বেচারা দোটানায় পড়লো যাবে কি যাবে না। ঘাড় বাঁকিয়ে আর দৃষ্টিতে তাকায় গার্ডদের মুখ পানে। বেচারা বোধহয় বুঝতে চাইছে যাবে কি না। গার্ড কি বুঝলো কে জানে। বেচারাকে উত্তর দেওয়ার পরিবর্তে তখনই তার ঘাড় চেপে তাকে ছুঁড়ে ফেলল মনস্টারের পায়ের কাছে। ঘটনার আকুস্কি মাথায় হকছকায় বাইকার। তড়িঘড়ি করে শোয়া ছেড়ে উঠে বসলো হাঁটু মুড়ে, মাথায় ঠায় নুইয়ে রাখা তার। মুগ্ধ তাকে দেখে বাঁকা হাসলো কেন যেন। ভারী কণ্ঠে শুধু একবার বলল, চেক। তৎক্ষণাৎ একজন গার্ড হাতে একখানা চেকবুক নিয়ে এগিয়ে এলেন মনস্টারের পানে। অত্যন্ত বিনিময়ের সাথে এক হাঁটু গেড়ে মেঝেতে বসে চেকবুকটা উঁচিয়ে ধরল। মনসার হাত বাড়িয়ে নিয়ে এলো চেকবুকটা। সেখান থেকে একখানা সাইন করা চেক ছিঁড়ে এনে ছুঁড়ে ফেললো বাইকারের মুখের ওপর। বাইকার হকচকায়। তড়িঘড়ি করে চেকটা হাতে নিতেই শুনতে পায় অচেনা যুবকের কাটকাট কণ্ঠ, মনমতো সংখ্যা বসিয়ে নিস। চোখ উঠেছে কপালে বেচারার। দৃষ্টি ঠায় চেকের দিকে। মনমতো সংখ্যা বসাবে সে। কত বসাবে? 1 মিলিয়ন? চেক বাউন্স করবে না এত নিলে? যুবকের মনে তখন একরাশ প্রশ্ন। ওদিকে ইঞ্জিন স্টার্ট করেছে ফের। বাইকার খানিক হকচকে দক্ষতা দেখিয়ে জানালো, স্যার, এটা স্পোর্টস বাইক। এর গতিবেগ সাধারণ বাইকের তুলনায় 3 গুণ, তাই একটু সাবধানে চালাতে হবে। আলগোছে ঘাড় বাঁকায় মুগ্ধ। হেলমেটের আড়ালে সুদর্শন যুবক ঠোঁট পিষে হাসলো বোধহয়। একটানে রাস্তার ধুলো উড়িয়ে বাইকটাকে ঘুরিয়ে এনে বলতে লাগলো, তুই যেই কলেজের নতুন ছাত্র, আমি অলরেডি ওই কলেজের প্রফেসর হয়ে বসে আছি কিডো। বলে যুবক টান বসিয়েছে বাইকে, তাও আবার ফুল স্পিডে। পেছন থেকে হয়তো বিহ্বলের ন্যায় দাঁড়িয়ে আছে বাইকার। মুখটা কেমন হাঁ হয়ে গেছে তার। এত স্পিডে, তাও আবার এমন একটা ব্যস্ত রাস্তায়, কীভাবে সম্ভব? হ্যালো, দিস ইজ ফ্রম কন্ট্রোল রুম। হ্যালো। রাস্তার চেকপোস্টে দাঁড়িয়ে আছে ট্রাফিক পুলিশ। ওদিকে গাড়ির ভেতরে একদাঁড়িয়ে ওয়াকিটকি বাজছে তার, অথচ সেদিকে আদৌ খেয়াল করছেন না তিনি। অফিসার ব্যস্ত যাত্রীদের চালান কাটতে। এদিকে গাড়ির পাশ কাটিয়ে কনস্টেবল মহাশয় মাত্রই যাচ্ছিলেন বুঝি, অমনি শুনতে পেলেন ওয়াকিটকির শব্দ। তড়িঘড়ি করে হাত বাড়িয়ে ওয়াকিটকিটা নিয়ে এসে অফিসারের কাছে ছুটলেন তিনি। কিন্তু কণ্ঠে জানান দিলেন, স্যার দেখুন, কন্ট্রোল রুম থেকে কল এসেছে। তড়াক মাথা ঘোরায় অফিসার। হাতের কাজ সম্পূর্ণ অব্যাহত রেখে তড়িঘড়ি করে ওয়াকিটকি কানের কাছে ঠেকিয়ে সালাম ঠুকে বলে, জি স্যার। ওপাশ থেকে ভয়াত কণ্ঠ শোনালেন কন্ট্রোল রুম অফিসারের। তিনি খানিক দোনমনো করে ব্যতিব্যস্ত কণ্ঠে জানালেন, লিসেন টু মি কেয়ারফুলি অফিসার। আর কয়েক মিনিটের মধ্যে আপনার চেকপোস্ট হয়ে ঝড়ের বেগে ছুটে যাবে এক স্পোর্টস বাইকার। ইফ ইউ ওয়ানা লিভ, সো ডোন্ট ইউ ডেয়ার টু স্টপ হিম। ভরকায় অফিসার। খানিকক্ষণ হতবুদ্ধির ন্যায় ওয়াকিটকির পানে তাকিয়ে থেকে প্রশ্ন ছুটতে গেলে আচমকাই তার নজর গিয়ে আটকায় রাস্তার শেষ প্রান্তে। চারপাশে ধুলের আস্তরণ উড়িয়ে ছুটে আসছে এক বাইক। চোখের পালকে সামনে দিয়ে চলে গেল তার। অফিসার হাঁ হয়ে গেল কেমন। পাশ থেকে কনস্টেবল মহাশয় চেঁচিয়ে বলল, স্যার, কত স্পিডে বাইক চালাচ্ছে দেখলেন? একে আটকানো উচিত। অফিসার বম্বতা কাটিয়ে গিয়েও কাটল না যেন। সে কেমন হতবাক কণ্ঠে ওয়াকিটকি উঁচিয়ে বলল, বাট এমন একটা ব্যস্ত রাস্তা দিয়ে অমন ঝড়ের বেগে বাইক চালিয়ে ছুটছে কি স্যার? ওপাশ থেকে তৎক্ষণাৎ ভেসে এলো ঝাঁঝালো কণ্ঠ, কি আবার? তোরার আমার বাপ, দ্য শ্যাডো মনস্টার। সেন্ট পিটার্সবার্গের রাতে এখনও চলমান। আকাশে গুড়গুড় শব্দ তুলছে বেশ। বারে বারে দিচ্ছে বিদ্যুৎ ঝলকানি। চারিদিকে বিদঘুটে অন্ধকার ক্রমশ গাঢ় হচ্ছে। অদূর থেকে ধেয়ে আসা জন্তুদের আর্তনাদে ভারী হয়ে উঠছে পরিবেশ। দুর্বল মাহি হতবাক চোখে তাকিয়ে আছে সম্মুখে। মস্তিষ্কটা বড্ড ফাঁকা লাগছে তার।
চোখ দুটো কেমন আশ্চর্যান্বিতভাবে তাকিয়ে আছে। সম্মুখে দুহাঁটু গেড়ে বসে আছে যুবক। ছলছল চোখ দুটো তার একমাত্র মাহিতে নিবদ্ধ, যেন তারা চিৎকার দিয়ে জানাচ্ছে অনেক কিছু। তবে অদক্ষ মাহি পড়তে পারেনি চোখের ভাষা। অবধের ন্যায় হতবাক কণ্ঠ ফুঁড়ে অস্পষ্ট বলল, আপনি আপনি সিদ্ধার্থ না? ভেজা চোখে হাসল যুবক। দৃষ্টি ঠাঁই বজায় রেখে রুদ্র উত্তরে বলল, কিন্তু সিদ্ধার্থ মরে গেছে। আজকের এপিসোডটা এতটাই রাখলাম। খুব শীঘ্রই আর একটা এপিসোড নিয়ে তাড়াতাড়ি ফিরবো। ততক্ষণের জন্য পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করতেও ভুলবেন না। টাটা।